আসসালামু আলাইকুম। লজিক সেকেন্ড পেপার ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসটা করলে আশা করি আমাদের লজিক সেকেন্ড পেপারের উপর যত এমসিকিউ আছে এবং যত ধরনের এমসিকিউ আসে আশা করি আমরা পারবো। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট থেকেই আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ দেখবো। আগে আমরা এমসিকিউ গুলো ক্লোজ করবো। ঠিক আছে, শুরু করি। বলছে যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিককে বিশ্লেষণ করা হয়। দেখো, যৌক্তিক সংজ্ঞা আমাদের বলছে যৌক্তিক সংজ্ঞা, কিন্তু মনে রাখতে যৌক্তিক সংজ্ঞা নিয়ম ওইগুলো আমরা আসবো পরে। কোন দিক সংজ্ঞা, আসলে সংজ্ঞা মানে কিন্তু মনে রাখবো গুণ। আর গুণ মানে কি? গুণ মানে অলওয়েজ জাতর্থ। ঠিক আছে, গুণ মানে অলওয়েজ কি? জাতর্থ। এক কথা আমরা বেসিক্যালি সাধারণ ভাষায় গুণ বলি, এটা যুক্তিবিদ্যার ভাষা হচ্ছে জাতার্থ। ঠিক আছে, তাহলে যদি বলে যৌক্তিক সংজ্ঞায় কোন পদকে বিশ্লেষণ করা হয় বা যৌক্তিক সংজ্ঞার কাজ কি, এটা পরীক্ষায় আসে, তাহলে সবসময় মনে রাখবো জাতার্থ বা জাতার্থকে বিশ্লেষণ করা। ঠিক আছে, জাতার্থ মানে গুণ। তারপরে আসি আমরা, যে হচ্ছে মানুষ পদের যথার্থ কোনটি। দেখো, মানুষ মানুষ প্রথমত মানুষ একটা জীব। ঠিক আছে, জীব থেকে কিন্তু আসলে কি আসে? মানুষ আসে। তো আমরা এখন যদি দেখি জীবের কি আছে, জীবের জীববৃত্তি আছে, এটা তার একটা যথার্থ মানে গুণ। আর যদি বলি মানুষের হচ্ছে জীববৃত্তি আছে, এর সাথে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে কি আছে? বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি, কারণ হচ্ছে জীব থেকে মানুষ এই বুদ্ধিবৃত্তি গুণাবলীর কারণে আলাদা হয়েছে। সেই হিসেবে মানুষের হচ্ছে জীববৃত্তি আছে প্লাস বুদ্ধিবৃত্তি আছে, তাহলে কয়টা হবে? দুইটা। ঠিক আছে, খুব সহজে আমরা একটু ভালোভাবে বুঝে নিব। দেন যদি আমরা আসি, অধিকাংশ পদের কয়টি দিক থাকে। ঠিক আছে, পদের অলওয়েজ মনে রাখবা দুইটা দিক থাকে। কয়টি দিক? দুইটি। বলছে অধিকাংশ পদের কয়টি দিক থাকে, সেটা হচ্ছে দুইটি। এই দুইটি কি কি? একটা হচ্ছে ব্যাখ্যার্থ। ব্যাখ্যার্থ মানে কি বললাম আমরা একটু আগেই? ব্যাখ্যার্থ মানে হচ্ছে সংখ্যা বোঝায়। ঠিক আছে, ব্যাখ্যার্থ মানে হচ্ছে সংখ্যা। আর যদি বলি জাতার্থ, জাতার্থ মানে আমরা কিন্তু বলে ফেলছি, জাতার্থ মানে হচ্ছে কিন্তু গুণ। ঠিক আছে, এটা গুণ বোঝাচ্ছে। তাহলে আমাদের সবসময় একটি পদের দুইটা দিক থাকবে, বা দুইটা দিক থাকবে কি কি? একটা হচ্ছে ব্যাখ্যার্থ, যেটা সংখ্যা বা পরিমাণ, আর একটা হচ্ছে জাতার্থ, যেটা হচ্ছে গুণ বোঝাবে। ঠিক আছে, তারপরে আসি, যে যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলা হয়। মনে রাখবো যে সংজ্ঞা দেওয়া হয়, এটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে এটা এটাকে আমরা উদ্দেশ্য বলি, উদ্দেশ্য বা সাবজেক্ট। ঠিক আছে, উদ্দেশ্য বা সাবজেক্ট। ঠিক আছে, এই যে সাবজেক্ট। আর একটু খেয়াল করো, আমরা বলছি আমরা হচ্ছে সাবজেক্ট কাকে বলে, উদ্দেশ্য কাকে বলে, একটু আমরা ব্যাখ্যা করি। মনে করো রহিম ভালো ছেলে বা রহিম হয় মেধাবী, আমরা যদি এটা বলি, এখানে এটা একটা প্রথমত বাক্য এবং একটা যুক্তি বাক্য। এখন বলছি রহিম, কার সম্পর্কে বলছি? যে যে পদের সংজ্ঞা দেওয়া হয়, আমরা কিন্তু রহিমেরই সংজ্ঞা দিচ্ছি। ঠিক আছে, তাহলে যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকেই উদ্দেশ্য বলে, আর তাকেই সঙ্গেয় পদ বলে। তাহলে বলবো যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সঙ্গেয় পদ বলে। ঠিক আছে, সঙ্গেয় পদ। তাহলে সঙ্গে পদ মানে মনে রাখবেন উদ্দেশ্য পদ। এটা আমরা অনেকে ভুল করে ফেলি। সঙ্গে পদ মানে হচ্ছে উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদের যে সংজ্ঞা, সঙ্গে পদেরও সেম সংজ্ঞা। তারপরে দেখবো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বাক্যটিতে সঙ্গে পদ কোনটি। দেখেন এখানে কার সংজ্ঞা দিছে? মানুষের। এটা হচ্ছে আমাদের সঙ্গে পদ। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে সঙ্গেয় পদ। আর হচ্ছে যদি বলে সংজ্ঞার্থ পদ, এই পুরোটা এটা হচ্ছে আমাদের সংজ্ঞার্থ পদ। কি পদ? সংজ্ঞার্থ। পরীক্ষা আসতে পারে মানুষ পদের পরের পদটা কাকে নির্দেশ করতেছে, তাহলে হবে হচ্ছে সংজ্ঞার্থ পদ। তাহলে বলি দেখেন, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে সঙ্গেয় পদ কোনটা? অবশ্যই তাহলে কি? মানুষ, কারণ মানুষ পদেরই সংজ্ঞা দেওয়া হচ্ছে। আর যে সংজ্ঞার্থ পদ মানে কি বলবো? সংজ্ঞার্থ পদ মানে বলেন তো কি? বিধেয় পদ। ঠিক আছে, এই বিধেয় পদ, বিধেয় মানে হচ্ছে প্রেডিকেট যেটা আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের সংজ্ঞার্থ পদ। যদি পরীক্ষায় আসে সঙ্গেয় পদ না দিয়ে সংজ্ঞার্থ পদ, তাহলে কিন্তু আমরা পরেরটা দেখাবো, বিধেয় পদটা। তারপরে আসি, কোন পদের সংজ্ঞায় যা ব্যক্ত করা হয় তাই কি বলে। দেখেন আমরা যা ব্যক্ত করব, তার মানে আমরা অবশ্যই সংজ্ঞার্থ পদের যে বিষয়টা আমরা বলছি যা ব্যক্ত করব, সঙ্গে পদকে আমরা ব্যক্ত করছি। এখন সঙ্গে পদের যে জিনিসগুলো আমরা ব্যক্ত করে ফেলি, সেটা কিন্তু আমরা বলি সঙ্গে পদে যা কিছু ব্যক্ত করা হয় সেটাকে আমরা সংজ্ঞার্থ পদ বলে থাকি। ঠিক আছে, সংজ্ঞার্থ পদ। আর যার সংজ্ঞা দিব মনে রাখবেন সেটা হচ্ছে সঙ্গে পদ। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সংজ্ঞা যার দেওয়া হবে সে সঙ্গেও, কিন্তু এটা অ্যান্সার কিন্তু সংজ্ঞার্থ আমাদের, যে যা ব্যক্ত করা হবে। ঠিক আছে, যা ব্যক্ত করা হয়। যেমন রহিম হয় মেধাবী, কি ব্যক্ত করছি? রহিম সম্পর্কে মেধাবী এই যে পদটা, তাহলে এই মেধাবী পদটাই সংজ্ঞার্থ পদ। ঠিক আছে, তারপরে আসি, মানুষ হচ্ছে দুটি পা, দুটি চোখ, একটি মাথা বিশিষ্ট প্রাণী। এখানে কি প্রকাশ পাচ্ছে? দেখেন তো, এখানে কি কোনো সংজ্ঞা প্রকাশ পাচ্ছে? এখানে কিন্তু ডিরেক্টলি আমাদের বর্ণনা দিচ্ছে, দুটি পা, দুটি চোখ, একটি মাথা বিশিষ্ট প্রাণী। যে এখানে ডিরেক্টলি বর্ণনা আসতেছে। কারণ আমরা যদি বলি লিজা হয় একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, সে এই কলেজে পড়ে, সে হচ্ছে তার বয়স এত, এগুলো কিন্তু কোনো সংজ্ঞা হয় না, এগুলো ডিরেক্টলি বর্ণনা। ঠিক আছে, তাহলে এরকম যদি পরীক্ষা আসে কোনো একটা লাইন, মনে রাখবেন এটা হচ্ছে বর্ণনা, বা কার সম্পর্কে বিস্তারিত কথা বলতেছে, সবসময় সেটা বর্ণনা। তারপরে যদি আসি, বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া। দেখেন বর্ণনা হচ্ছে সবাই কি সেম ভাই? বর্ণনা কিন্তু সবার বর্ণনা ভিন্ন হয়। তো বর্ণনা যদি ব্যক্তিভেদে ভিন্ন, কি কি হয়? ব্যক্তিভেদে। এখন বলছি ব্যক্তিভেদে বর্ণনা অলওয়েজ
ভিন্ন হয়ে থাকে, এই ব্যক্তিভেদে বর্ণনা অলওয়েজ ভিন্ন হয়ে থাকে, যার কারণে এটা কিন্তু একক মানে একই হয় না। আর একই না হলে কিন্তু নির্দিষ্ট না হলে সেটা কখনোই বৈজ্ঞানিক হয় না, যার কারণে এটা হচ্ছে বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া, সবসময় লৌকিক। আর লৌকিক মানে হচ্ছে আমাদের যেটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, ঠিক আছে, কার্যকারণ সম্পর্ক যেখানে প্রতিষ্ঠা করা হয় না। আমরা যে ব্যাখ্যাগুলো বলতেছি আপনি এটা মনে রাখলে আপনি সিকিউতে লিখতে পারবেন। দিন শেষে এই ব্যাখ্যা শুনলে আপনি দেখবেন কোশ্চেনের বাইরে ব্যাখ্যা থেকে পরীক্ষা আসতে পারে। বেসিক্যালি আমি পুরোটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি খুব কম সময়ে, যাতে আপনাদের উপকার হয়। তাহলে বললাম বর্ণনা মানে লৌকিক। কারণ লৌকিক কেন? কারণ এটা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়, আর ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এখানে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যায় না, যার কারণে লৌকিক। দেন পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী, এটা কিন্তু আমাদের বর্ণনা, কারণ ডিরেক্টলি এটা হচ্ছে আমাদের যখন স্পেসিফিক না হচ্ছে তখন হচ্ছে বর্ণনা হয়ে যাবে। আমরা এটা যুক্তি সংজ্ঞা বলবো না, কারণ যুক্তি সংজ্ঞা মনে রাখবেন পৃথিবীতে যুক্তি সংজ্ঞা একটি, এটা একটু মনে রাখবেন, তাহলে খুব সহজে আপনার হয়ে যাবে। একটি কি? সেটা হচ্ছে মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন প্রাণী। এই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এইটা হচ্ছে আমাদের যুক্তি সংজ্ঞা, এবং পৃথিবীতে এই একটি যুক্তি সংজ্ঞা আছে। এইভাবে মনে রাখলে আপনি কখনো সিকেও ভুল হবে না। মনে রাখেন এই সিকিউতে মনে করেন এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক আর এটা আসছে 2 নম্বর উদ্দীপক, তাহলে মনে রাখবেন একটা যে যুক্তি সংজ্ঞা আসে তাহলে আরেকটা উদ্দীপক সিকিউর ক্ষেত্রে বলতেছি অবশ্যই বর্ণনা আসবে, এবং এইখান থেকে আপনার ঘদায়ে কোশ্চেন চাইবে যুক্তি সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য, ঠিক আছে। তাহলে মনে রাখবেন আমাদের যদি এখন নির্দিষ্ট থাকে পৃথিবীতে একটা আছে, সেটা যুক্তি সংজ্ঞা মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, ঠিক আছে। তারপরে আসি আমরা যে যুক্তি সংজ্ঞায় উল্লেখ করতে হয় পদের কোন দিক। দেখেন তো যুক্তি সংজ্ঞা উল্লেখ করবো বিভেদক লক্ষণ মানে নির্দিষ্ট গুণাবলী এবং আসন্নতম জাতি মানে তার ওই উপজাতির উপরের। এখন আসন্নতম মানে কি জানেন? এই ওয়ার্ডটা জেনে রাখেন, এটা হচ্ছে কাছাকাছি, কাছাকাছি। একটু খেয়াল রাখেন, আমরা যদি বলি এই জীবকে ভাগি তাহলে কি পাবো? মানুষ এবং অন্যান্য প্রাণী, তাই না? মানুষ ও অন্যান্য প্রাণী পাবো। এখন দেখেন আমরা যদি বলি এখানে যে আমরা জীবের এই মানুষের আসন্নতম জাতিকে, তাহলে জাতি মানে উপরে, উপজাতি মানে নিচে। এখন মানুষের আসন্নতম জাতি মানে হচ্ছে জীব, আর যদি বলি জীবের আসন্নতম উপজাতিকে, জীবের আসন্নতম উপজাতি, তাহলে মানুষ অন্য প্রাণী দুইটাই হবে, কারণ উপজাতি তো দুইটাই, বাট এটার জাতি হচ্ছে একটা। আর আসন্নতম বললে মানুষের হচ্ছে এটা হবে। এই কারণেই যুক্তি সংজ্ঞা দিতে গেলে আমরা সবসময় জাতি উপজাতির দিকটা খেয়াল রাখি। এই জন্য আসন্নতম জাতি হবে বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ কি জানি আমরা? বিভেদক লক্ষণ কিন্তু আমরা ফার্স্ট পেপারে খুব ভালোভাবে পড়ছি, 4 অধ্যায় বিধেয়কে। এটা এক প্রকার বিধেয়ক যেটা আবশ্যিক গুণাবলী, বুদ্ধিবৃত্তি সম্পন্ন গুণাবলী হচ্ছে বিভেদক লক্ষণ। তাহলে অ্যান্সার হচ্ছে আমার কি 1 আর 3, কারণ হচ্ছে আমার এটা তো হবে না, তাই না? পরে আসি, দেখেন বলছে যুক্তি সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন করলে চক্রক অনুভূত হয়। আমাদের যুক্তি সংজ্ঞার নিয়ম আছে কয়টা বলতো? যুক্তি সংজ্ঞার নিয়ম কয়টা? 5টি। এই 5টি নিয়ম আমাদের খুব ভালোভাবে জানতে হবে। 5টি নিয়মের বলছে 3 নাম্বার নিয়ম, 5টি নিয়মের এটা হচ্ছে তৃতীয় নিয়ম। চক্রক মানে তৃতীয় নিয়ম। সেখানে কি বলছে? সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, মানে ক্রস দিলাম আর কি। সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, যদি করে ফেলি তাহলে চক্রক। কেন চক্রক একটু বিস্তারিত বলি। দেখেন বলছে ফুল হয় পুষ্প। আপনি যদি একটা নিয়ম ভালো করে বুঝেন বা একটা জিনিস, তাহলে আপনি এরকম যদি বলে লাউ হয় কদু, তাও সেম অ্যান্সার। যদি বলে হয় শিক্ষক হয় যিনি শিক্ষকতা করেন, সেম অ্যান্সার, কারণ সেম জিনিসই আসতেছে। আমাদের সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে আমাদের কি করতে হবে? সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওখানে নির্দিষ্ট করে বোঝাতে হবে, নতুন তথ্য আসতে হবে, কিন্তু এখানে আমাদের সেম জিনিস আসতেছে। এই জন্য মনে রাখবেন এই ফুল হয় পুষ্প, এই যে ফুল মানে যা পুষ্প মানে তাই, একই জিনিস বারবার আসা মানে চক্রাকারে ঘোরা। এই জন্যই তৃতীয় নিয়ম, এটা হচ্ছে 3 নাম্বার নিয়মে বলা হয়েছে। আর 3 নাম্বার নিয়ম না মানলে সবসময় চক্রক অনুপপত্তি। এখন বলতে পারেন ভাইয়া অনুপপত্তি কি? অনুপপত্তি মানে নিয়ম লঙ্ঘন করাকে অনুপপত্তি বলা হয়। যুক্তিবিদ্যার নিয়ম লঙ্ঘন করাকে অনুপপত্তি বলা হয়। পরে আসি, দেখেন কোথায় রূপক ভাষা ব্যবহার করা হয়। রূপক ভাষা, এই রূপক ভাষা আসলে সাহিত্যে ব্যবহার করা ঠিক আছে, কিন্তু বেশি ব্যবহার আসলে যুক্তিবিদ্যা আছে। তবে হচ্ছে মজার বিষয় হচ্ছে রূপক ভাষা অধিকাংশ আমরা সাহিত্যে ব্যবহার করি। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু সাহিত্যে হওয়াটা একদম পারফেক্ট। আর সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় নিয়ম, এই রূপকের কথা হচ্ছে আমার 2 নাম্বার নিয়মে আছে। তো আমাদের মনে রাখবেন এই 2 নাম্বার নিয়মটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 2 নাম্বার নিয়ম আমরা পরে ব্যাখ্যা করব যদি আসে আমাদের এখানে এমসিকিউতে। দেখেন সংজ্ঞায় কিরূপ ভাষা ব্যবহার করা উচিত। আমাদের সংজ্ঞায় যে বললাম 5টি নিয়মের মধ্যে আমাদের 4 নাম্বার নিয়ম আছে একটা, চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম বলছে আমাদের সংজ্ঞায় সবসময় ইতিবাচক দিতে হবে, নেতিবাচক দেওয়া যাবে না। তবে 4 নাম্বার হচ্ছে আমাদের বলছে নেতিবাচক সংজ্ঞা বা নর্থক সংজ্ঞা দেওয়া যাবে না। তাহলে ওখানে বলেই দিছে অলওয়েজ তাহলে কোন ভাষা ইউজ করতে হবে, অলওয়েজ সদর্থক ভাষা। দেখছেন জাস্ট নিয়ম থেকে আসছে, আপনি কনফিউশনে পড়ে যেতে পারেন। এখানে সদর্থক ভাষা, এখানে না রূপক না সার্বিক না বিশেষ না নর্থক, এইটা হবে, ঠিক আছে। সদর্থক, হ্যাঁ বাচক, যেহেতু বলে দিচ্ছে না বাচক হবে না। আচ্ছা বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না, সময় অনেক চলে যাবে। পরে আসি, দেখেন সংজ্ঞা প্রদানের জন্য যুক্তিবিদগণ কয়টি নিয়মের উল্লেখ করছেন। আমরা বলে দিচ্ছি সংজ্ঞা মানে যুক্তি সংজ্ঞা অলওয়েজ কয়টা নিয়ম? 5টি নিয়ম। আর এই 5টি নিয়মের
অনুপবর্তী 10টা। মনে রাখবেন পরীক্ষা আসতে পারে কয়টি অনুপবর্তীর কথা বলেছেন, 10টি। কয়টি নিয়মের কথা বলছেন যুক্তি সংখ্যায়, 5টি। ঠিক আছে, তাহলে কয়টা, 5টা। ঠিক আছে, 5টা নিয়মে যদি সংক্ষেপে বলেন যে স্যার এটা আলোচনা করেন, আমি বলে দিই। প্রথম নিয়ম বলছে পূর্ণ যথার্থ। ঠিক আছে, পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এই নিয়ম না মানলে 4টা অনুপবর্তী। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে রূপক দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, যদি করে তাহলে 2টা অনুপবর্তী। 3 নাম্বার নিয়ম হচ্ছে সমার্থক প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, যদি করে তাহলে 1টি অনুপবর্তী। 4 নাম্বার হচ্ছে আমাদের নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না, ইতিবাচকভাবে সংজ্ঞা প্রদান করতে হবে। ওই ক্ষেত্রে অনুপবর্তী হচ্ছে নর্থক সংজ্ঞায়িত অনুপবর্তী 1টি। আর 5 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের সঙ্গেও সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ সমান হতে হবে। এখন সমান না হলে 2টা অনুপবর্তী, একটা হচ্ছে অতি ব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক। দেখেন 5 নিয়ম কয়টা অনুপবর্তী, 4 আর 2 6 আর 4 10টি। ঠিক আছে, দেখেন সংজ্ঞার প্রথম নিয়ম আমি একটু আগে বললাম, প্রথম নিয়ম লঙ্ঘন করলে কোন কয়টা অনুপবর্তী হয়। প্রথম নিয়ম মানে বলছি 1 মানে 4টা। সেটা হচ্ছে কি কি, বাহুল্য সংজ্ঞাজনিত অনুপবর্তী, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপবর্তী, আর একটা হচ্ছে বাহুল্য বলছিলাম কিন্তু আরেকটা বলি নাই, আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপবর্তী। এই 4টা। ঠিক আছে, তাহলে প্রথম নিয়ম না মানলে 4টা, দ্বিতীয় নিয়ম না মানলে 2টা, 3 নাম্বার নিয়ম 4 নাম্বার নিয়মে 1টি, 5 নাম্বার নিয়মের আবার 2টা। একটু ভালো করে খেয়াল করবেন, আমি খুব ফাস্ট বলতেছি তো আপনাদের অসুবিধা হতে পারে, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে করিয়েন ক্লাসটা। দেখেন যুক্তি সংখ্যার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কয়টা অনুপবর্তী। দ্বিতীয় নিয়ম বলছিলাম রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এখন যদি রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে ফেলি তাহলে 2টা অনুপবর্তী, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে দুর্বোধ্য, তাহলে অ্যান্সার হচ্ছে 2টা। ঠিক আছে, খুব সহজ জিনিস। এরপরে বলছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। খেয়াল করেন এই মরণশীল, এই মরণশীল দেখেন প্রত্যেকটা মানুষ তো মরণশীল। এইটাকে বলবো আমরা হচ্ছে এখানে অতিরিক্ত গুণ হিসেবে কি আসছে জানেন, উপলক্ষণ। যখন এরকম অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ আসবে তখন তাকে বলবো আমরা হচ্ছে কি বলবো বলেন তো, বাহুল্য সংজ্ঞা জনিত অনুপবর্তী। অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ আসা মানেই বাহুল্য সংজ্ঞা জনিত অনুপবর্তী। ঠিক আছে, তাহলে এই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব, এই মরণশীল গুণটা হচ্ছে আমাদের উপলক্ষণ। যদি বলতো ক্ষুধা বিশিষ্ট প্রাণী তাও হতো উপলক্ষণ। যদি বলতো বিবেকবান প্রাণী, যদি বলতো বিবেকবান, বিবেক বা বিচক্ষণ, ঠিক আছে, বা বিচারক্ষম প্রাণী, এগুলো সব আসলেও সবসময় বাহুল্য সংজ্ঞা জনিত অনুপবর্তী। কেন, কারণ অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ আসতেছে। মনে রাখবেন আমাদের প্রথম 3টা অধ্যায় বুঝলে মানে আমাদের সিকিউ কিন্তু 4-5টা কেন 6টা কমন চলে আসবে। তো এই যে প্রথম 3টা অধ্যায় একটু বেশি এক্সপ্লেইন করলে আপনি ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, তাহলে বাহুল্য। পরেরটা দেখেন মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন শিক্ষিত গৃহবিষ্ট প্রাণী। এটা আসলে আমাদের অব্যাপক কেন হয়েছে, কারণ হচ্ছে আচ্ছা এটা হচ্ছে একটু বানান মিস্টেক, একটু খেয়াল রাখবেন। মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন শিক্ষিত গ্রীবা বিশিষ্ট প্রাণী। ফার্স্ট অফ অল দেখেন আমরা যে এই গ্রীবা বাদ দিয়ে যদি দেখি শিক্ষিত প্রাণী, মানুষ বুদ্ধিবৃত্তি অবস্থায় আবার শিক্ষিত। আসলে সব শিক্ষিত মানুষ মানে অশিক্ষিতরা কি মানুষ না? অবশ্যই মানুষ। তার মানে সংজ্ঞা প্রদান করছে কার, মানুষের। বাট এখানে চাইতে এখানে সংখ্যা কিছু কম আসছে। ঠিক আছে, এবার আমাদের গুণ বেশি আসতেছে। এই সংখ্যা কম আসলে আমি যার সংজ্ঞা দিব, সাপোজ ছোটবেলায় বলতাম ছোট এই যে ছেলের বয়স মনে করেন 5, বাট ওর আচরণ কথাবার্তা 7-8 বছরের বাচ্চার মতো, বলতাম না অতি চালাক, মানে ওখানে বেশি উল্লেখ হতো। বাট যদি মনে করেন কম উল্লেখ হয় তাহলে বলে না প্রতিবন্ধী বা একটু কম বুঝে। ঠিক তেমনি মানে কম বুঝে মানে হচ্ছে ওর যা প্রকাশ করতে বলছে ব্যাপক তো হয় নাই, হয়ে গেছে কি হয়ে গেছে, কম ব্যাপক হয়ে গেছে। যদি বেশি প্রকাশ করতাম, যদি বলতাম মানুষ হয় প্রাণী, একটু খেয়াল করবেন, বা মানুষ হয় জীব, সেম জিনিস। বা যদি বলি কবুতর হয় পাখি, তো দেখেন এই মানুষের সংখ্যার চেয়ে প্রাণীর সংখ্যা বেশি। আমরা সংজ্ঞা দিছি এই পদের, কিন্তু এর চাইতে যদি এখানে আমরা বেশি উল্লেখ করে ফেলি, বেশি উল্লেখ করা মানে আমার হচ্ছে অতি ব্যাপক, আর কম উল্লেখ করা মানে কি অব্যাপক। সহজ জিনিস। তারপরে দেখবো মানুষ হয় মানুষ হয় সৃষ্টির মুকুট। এটি একটি কোন ধরনের অনুপবর্তী, সৃষ্টির মুকুট। এটাকে আমার কি করছে, তুলনা করছে। মনে রাখবেন তুলনা করলে, এবং সেই তুলনাটা হচ্ছে মিথ্যা তুলনা, আসলে সত্য তো নয়, মিথ্যা তুলনা। আমরা গ্রামারে পড়ি না উপমিত কর্মধারায় সমাসে, ঠিক তেমনি এখানে মিথ্যা তুলনা মানে মনে করেন রূপক, মানে রূপক অর্থে বলছে, রূপক অর্থে। আর রূপক অর্থে বললে এরকম, যদি বলে উট হয় মরুভূমির জাহাজ, উট কি আসলে জাহাজ না? সিংহ হয় বনের রাজা, এটাও কিন্তু। পানি হয় জীবন, এটাও একটা রূপক সংজ্ঞা জনিত অনুপবর্তী। ঠিক আছে, তারপরে আসি সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল। আপনি জীবনে দুর্মূল্য কোলাহল এইটার অর্থ মানে জীবনে শুনছিলেন, শোনেন না? এরকম কঠিন ভাষা, এরকম কঠিন ক্লাস যদি বলে হচ্ছে অজানা ভাষা, এরকম অজানা ভাষা যদি ইউজ করে, বুঝছেন? এই অজানা ভাষা মনে রাখবেন সবসময়, সেটা হচ্ছে আমাদের দুর্বোধ্য। কারণ আমি এটার অর্থ জানি না, অর্থ জানি না, আমার ক্ষেত্রে অজানা, যার কারণে সেটা হচ্ছে একটা দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপবর্তী। তারপর যদি আসি আমরা যে বিদ্যালয় একটি পাঠশালা, দেখেন
পাঠশালা মানে যা, বিদ্যালয় মানেও তাই। লাউ হয় কদুর মতো, ঠিক আছে, বা যদি বলে মানে পাখি হয় বিহঙ্গ, ফুল হয় পুষ্প, ঠিক আছে, কুল হয় বরুই, মা হয় জননী, কিন্তু সেম জিনিস আসতেছে, সংজ্ঞার উদ্দেশ্য তো আসলে এটা না, যার কারণে আমার সেম জিনিস আসলে এটা 3 নাম্বার নিয়ম লঙ্ঘন করছে, তৃতীয় নিয়ম, ঠিক আছে, তৃতীয় নিয়ম। আর তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে আমরা জানি সবসময় চক্রক কি হয়, চক্রক মানে সেম জিনিস বারবার আসা মানে চক্রক। আপনি জাস্ট এই উদাহরণগুলো বুঝেন, এই এমসিকিউ গুলো বুঝেন, আপনি সিকিউ সব পারবেন। জাস্ট আপনাকে বুঝতে হবে এই এমসিকিউ গুলা, কারণ দিন সেই এমসিকিউ গুলা থেকে এই এই সেম উদাহরণগুলাই উদ্দীপকগুলাই পরীক্ষা চলে আসে সিকিউতেই। তারপর দেখেন প্রদীপ কাকা পানির সংজ্ঞা দিয়ে বললেন পানি হয় জল। দেখেন পানি মানে যা, জল মানেও তাই, সেম জিনিস আসা, সেম জিনিস আসা মানে সেটা একটা চক্রক। বলেই দিছি চক্রক মনে রাখবেন, এমসিকিউ কেন, এটা সিকিউ পরীক্ষায় 100% আসে। কোন সিকিউতে চক্রক আসে না এমন কোন সিকিউ কখনো আসে না পরীক্ষায়। তারপরে আসি উল্লিখিত অনুপবর্তী এড়াতে। তাহলে আমাদের বলছে এখানে অনুপবর্তীটা কি ছিল, হ্যাঁ এই যা পানি হয় জল, ঠিক আছে, এখানে বলছে কোনটা সংজ্ঞায় পদের সমার্থক শব্দ এড়াতে হবে, তাহলে এটাই অ্যান্সার, এটাই যেহেতু 3 নাম্বার নিয়ম থেকে আসে, তাহলে এই আমাদের অ্যান্সার হবে কিন্তু অনলি 2 নাম্বারটা, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল রাখবেন, কারণ আমাদের বাকি হচ্ছে এটা যদি অতিব্যাপক অব্যাপক হতো, কারণ 5 নাম্বার নিয়মে 2টা অনুপবর্তী, আর নেতিবাচক মানে 4 নাম্বার নিয়ম, তো সেক্ষেত্রে তো আসতেছে না, আমার তো আসছে সমার্থক শব্দ, আর সমার্থক শব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করলে সবসময় চক্রক। মানুষ পদে আসন্নতম পদ, মানুষ পদে আসন্নতম পদ অলওয়েজ জীব, কারণ মানুষ আমি বলছিলাম আসন্নতম পদ মানে কাছাকাছি বা নিকটতম পদ। এখন যদি বলে আসন্নতম জাতি, তাহলে তো অবশ্যই মানুষের উপরে কি থাকে, জীব, কারণ জীবকে ভাঙলে আমরা কি পাই, মানুষ, তো ডিরেক্টলি মানুষের আসন্নতম জাতি হচ্ছে জীব। এখন যদি বলো জীবের আসন্নতম উপজাতি, তাহলে বলতো সেটা মানুষ, উপজাতি তো নিচে আসে, জাতি উপরে, তার মানে অ্যান্সার হচ্ছে জীব, ঠিক আছে। পরে আসি কোনটি সংজ্ঞা দেওয়া সম্ভব, এখানে কোনটা সংজ্ঞা দেওয়া সম্ভব, শ্রেণীবাচক পদ, মনে রাখবেন শ্রেণীবাচক বা জাতিবাচক পদ, এই শ্রেণীবাচক বা জাতিবাচক পদেরই যুক্তি সংজ্ঞা দেওয়া সম্ভব, কখনো স্বকীয় নামবাচক পদে দেওয়া যায় না। বিশিষ্ট পদ মনে করেন রহিম, রহিম একটা বিশিষ্ট পদ, আর স্বকীয় নামবাচক পদ হচ্ছে কোন একটা ব্যক্তির নিজস্ব নাম, কোন একটা বস্তু নিজস্ব একটা নাম। বিশিষ্ট গুণবাচক পদ মনে করেন মিষ্টতা, তিক্ততা, এই টাইপের, ঠিক আছে, সাদাত্ব, ঘনত্ব। তাহলে মনে রাখবো আমাদের শ্রেণীবাচক পদ বা জাতিবাচক পদের যুক্তি সংজ্ঞা দেওয়া যায়, কোনো ব্যক্তি বস্তুর যুক্তি সংজ্ঞা দেওয়া যায় না। তারপরে আসি যে পরমতম জাতি কি, মানে পরমতম মানেই হচ্ছে বৃহত্তম, আমরা বলি না পর দাদা, আমরা বলি না পর দাদা মানে সবচেয়ে দাদার দাদা, পর দাদা, এই বৃহত্তম মানে হচ্ছে পরমতম, এই জন্যই পরমতম মানে হচ্ছে বৃহত্তম। আর জাতি বলছে বৃহত্তম জাতি, তাহলে সর্বোচ্চ জাতি, আর সর্বোচ্চ জাতি মানেই তো ভাই কি বৃহত্তম জাতি, তাই না, একটু খেয়াল রাখবেন। আর মনে রাখবেন এমসিকিউ আসতে পারে নিচের কোনটি পরমতম জাতি, তাহলে দ্রব্য, দ্রব্যকে বলা হয় পরমতম জাতি, ঠিক আছে, এটাও এমসিকিউ আসতে পারে। পরেরটাতে আসি আমরা, যৌক্তিক বিভাগ কি, তাহলে আমরা ফার্স্টলি প্রথম অধ্যায়টা ক্লোজ করলাম, এখন সেকেন্ড অধ্যায়ের সিকিউ এমসিকিউ গুলো দেখবো আমরা। দেখেন এখানে বলছে যৌক্তিক বিভাগ, যৌক্তিক বিভাগ আসলে কি, এখন পরীক্ষায় যৌক্তিক বিভাগের কাজ কি, কাজ কি যদি পরীক্ষা আসে বা কি বিশ্লেষণ, এখানে বলছে কি এরকম আসতে পারে, মনে রাখবেন যৌক্তিক বিভাগ। আচ্ছা বিভাগ ভাগ করব, আপনি কি আপনার গুণকে ভাগ করতে পারবেন, অবশ্যই না, কারণ গুণ ভাই মনে করেন আপনার আপনি খুব জ্ঞানী মানুষ, আপনি অনেক পরিশ্রমী মানুষ, আমি যদি বলি ভাই আপনার এই গুণটা আমাকে দেন, আপনি কখনোই পারবেন না, কজ আপনার এই গুণগুলো অর্জন করতে হয়, এগুলো আসলে কাউকে দেওয়া যায় না, এগুলো অর্জন করতে হয়, যার কারণে এগুলো আসলে কাউকে আমরা দিতে পারবো না। বাট আমরা সংখ্যা মনে করেন আপনার আছে 5 লাখ টাকা, এটা কিন্তু একটা সংখ্যা, 5 লাখ সংখ্যা মানে কি ভাগ করতে পারবো আমি। এখন বললেন স্যার তো খুব গরিব, স্যারকে আমি 2 লাখ টাকা দিয়ে দিই, তাহলে কি ভাগ করতে পারছেন না, আপনার টাকাটা আমাকে দিয়ে দিলেন, এটাই ভাগ করা। আর ভাগ করা মানে হচ্ছে আমি কি করতে পারবো, সংখ্যার ভাগ করতে পারবো, কখনো গুণের ভাগ করতে পারবো না। আমাদের অনেক আল্লাহর বান্দা আছে যারা হচ্ছে মানে রাতে 5 ঘন্টা ঘুমায় আর সারা রাত ঘুমায় না, অনেকে আল্লাহর বান্দা এমন আছে 10 ঘন্টাই ঘুমায়, তো ওদের গুণগুলো আমাকে চাইলে দিতে পারবে, পারবে না কিন্তু, কারণ ওই গুণাবলী তো আমার নাই বা আমাদের থাকবে না অনেকেরই। তো বেসিক্যালি হচ্ছে গুণ কেউ আসলে আমরা শেয়ার করতে পারি না, আমরা শেয়ার করতে পারি বা ভাগ করতে পারি শুধু অলওয়েজ আমাদের ব্যাখ্যা অর্থকে। ব্যাখ্যা অর্থ মানে কি, আমরা বলছিলাম ব্যাখ্যা অর্থ মানেই আসলে সংখ্যা, আর সংখ্যাকেই ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে যৌক্তিক বিভাগ কি বা যৌক্তিক বিভাগের কাজ কি, ব্যাখ্যা অর্থের বিশ্লেষণ করা, ঠিক আছে। তারপর আসি যৌক্তিক বিভাগ কোন পদের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যৌক্তিক বিভাগ অলওয়েজ জাতিবাচক পদ, কারণ এটা নিয়ম প্রথম, এটা নিয়ম 1, আমাদের নিয়ম 1 বলেছে যৌক্তিক বিভাগের সবসময় জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে বিভক্ত করা যাবে না, এই জিনিসটা মনে রাখবেন। যৌক্তিক বিভাগে অলওয়েজ আমরা কি করব, আমরা অলওয়েজ জাতিবাচক পদকে বিভক্ত করব, কোনো ব্যক্তি বস্তুকে বিভক্ত করা যাবে না, এই জন্য আমাদের জাতিবাচক পদ হতে হবে, কোনো ব্যক্তি বস্তুবাচক পদ হতে পারবে না, ঠিক আছে। আর বিশিষ্ট পদ মানে মনে রাখবেন রহিম একটা বিশিষ্ট, করিম মনে করেন আপনি যে ক্লাস করছেন আপনি একজন বিশিষ্ট পদ, বলো না আজকের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি মানে সিঙ্গেল একজন অতিথি, অনেকে তো না। ওকে পরে আসি,
2 নম্বর, যুক্তি বিভাগ বিশ্লেষণ করে কোনটা? অবশ্যই পরিমাণ, অবশ্যই পদের ব্যাখ্যার্থ, যাতার্থ না, তাহলে অ্যান্সার 1 ও 2 হওয়ার কথা, 1 ও 2, ঠিক আছে? যদি বলতো পরিমাণ বা সংখ্যা তাও হতো 1 ও 2। পরে আসি, যুক্তি বিভাগের নিয়ম কয়টি? মনে রাখবেন যুক্তি বিভাগের নিয়ম হচ্ছে 6টি, নিয়ম হচ্ছে কি 6টি। আর যুক্তি বিভাগের কি অনুপপত্তি কয়টা যদি পরীক্ষায় আসে তাও মনে রাখবেন। আমরা প্রথম যুক্তি সংজ্ঞার যেমন অনুপপত্তি 10টা পড়ছি, এখানে অনুপপত্তি 10টি, ঠিক আছে? এখানে হচ্ছে অনুপপত্তি 10টি। যৌক্তিক বিভাগের নিয়ম 6টি, অনুপপত্তি 10টি। যৌক্তিক সংজ্ঞার নিয়ম 5টি, অনুপপত্তি সেম 10টি, ঠিক আছে? তাহলে যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি? 6টি। আমরা কিন্তু প্রথম নিয়মটা বলে ফেলছি অলরেডি। প্রথম নিয়ম হচ্ছে জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে করা যাবে না। 2 নাম্বারটা দেখবো আমরা, এই অঙ্গগত বিভাগ কি? এখন অঙ্গগত বিভাগ মানে আপনি ডিরেক্টলি অঙ্গের ভিত্তিতে ভাগ করা। কিসের ভিত্তিতে? অঙ্গের ভিত্তিতে। এখন যদি আপনি অঙ্গের ভিত্তিতে ভাগ করেন, ঠিক আছে, ভাগ করেন, তাহলে অলওয়েজ সেটা অঙ্গগত বিভাগ হবে। দেখেন অঙ্গ প্রত্যঙ্গ বিভক্তকরণ, তাহলে সেটা অঙ্গগত বিভাগ। এখন যদি বলে গুণগত বিভাগ অনুপপত্তি, তাহলে সেটা কি? আমরা কারণ কোনো একটা মনে করেন কোনো একটা ব্যক্তি বস্তুকে, মনে করেন আপেলকে, তার স্বাদ, তার গন্ধ, তার বর্ণ, তার আকৃতি বিভিন্ন গুণের ভিত্তিতে ভাগ করি, তাহলে সেটা গুণগত। এখন তাহলে মনে রাখবেন এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মের 3টা অনুপপত্তি আছে। প্রথম নিয়মে কয়টা? 3টা। এখন প্রথম নিয়মে 3টি অনুপপত্তি কি কি? একটা হচ্ছে আমাদের অঙ্গগত, আরেকটা হচ্ছে গুণগত, আরেকটা হচ্ছে কি বিশিষ্ট, ঠিক আছে? তাহলে এই প্রথম একটা হচ্ছে অঙ্গগত অনুপপত্তি, 2 নম্বর হচ্ছে গুণগত, 3 নম্বর হচ্ছে বিশিষ্ট। এগুলো আসবে আমাদের পরপর। তারপর দেখেন একটি আমকে, দেখেন একটা আমকে তার বর্ণ, এটা তার গুণ, তার গন্ধ, এটা তার গুণ, স্বাদ, এটা তার গুণ, তাহলে এগুলো গুণের ভিত্তিতে। দেখেন এগুলো কিন্তু গুণের ভিত্তিতে ভাগ করছে। যখন এরকম গুণের ভিত্তিতে ভাগ করবে, গুণের মাধ্যমে, তখন সেটা সবসময় কি হবে? গুণগত বিভাগ, তাই না? গুণগত বিভাগ, ঠিক আছে? এরপরে আসেন মানুষ পদকে সভ্য, সৎ, শিক্ষিত। দেখেন এখানে মূলনীতি কয়টা? এখানে হচ্ছে এই সভ্য, সভ্যতা মূলনীতি, সৎ হচ্ছে সততা মূলনীতি, আর শিক্ষিত হচ্ছে শিক্ষা মূলনীতি। কেন? কারণ দেখেন আমরা যদি বলি এই সভ্য মানে সভ্য মানুষ আর অসভ্য মানুষ, সততার ভিত্তিতে ভাগ করলে সৎ মানুষ, আর একটা কি পাবো? অসৎ মানুষ। আর শিক্ষার ভিত্তিতে ভাগ করলে পাবো আমাদের শিক্ষিত মানুষ, আর একটা হচ্ছে অশিক্ষিত মানুষ। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে আমাদের? এখানে আমাদের নিয়মটা মানতেছে না। এখানে হচ্ছে এটা 2 নাম্বার নিয়ম, দ্বিতীয় নিয়মের অনুপপত্তি। দ্বিতীয় নিয়মে কি বলছে? দ্বিতীয় নিয়মটা আমি কিন্তু একসাথে আপনাদের অনুপপত্তি একসাথে নিয়মগুলো এর মধ্যে আলোচনা করতেছি। যারা বুঝতে পারছেন তারা কিন্তু ভালো করে পরীক্ষায়, কারণ এর বাইরে কোনো কোশ্চেন আসে না রে ভাই। মানে এই যা নিয়ম তা বলছে তার তো আসবে, এর অনুপপত্তিগুলো থেকে তো আসবে, তাই না? এখন খেয়াল করেন দ্বিতীয় নিয়মে কি বলছে? দ্বিতীয় নিয়ম হচ্ছে একটি মাত্র মূলনীতি, একটি মূলনীতির মাধ্যমে বিভক্ত করতে হবে, একাধিক মূলনীতির মাধ্যমে বিভক্ত করা যাবে না। দেখেন এখানে আমার 3টা মূলনীতি আসছে, 1টা 2টা 3টা, এরকম 3টা মূলনীতি আসার কারণে এটাকে বলবো সংকর বিভাগ অনুপপত্তি। কি? সংকর। দেখেন সংকর মানে কি? সংকর মানে হচ্ছে মিশ্র। বাঙালিরা যেমন সংকর জাতি, আমরা জাতি হিসেবে সংকর জাতি। কেন? কারণ আমাদের মধ্যে দেখো আমাদের মানে 10 জন মানুষ এখানে এক যায়, দেখো 10 জনের মধ্যে কারোর সাথে কারোর মিল নাই, ভাই বোনও মিল থাকে না, এমনও হয়। তাহলে মিল নাই কেন? কারণ আমাদের এখানে মনে করো হচ্ছে আর্য, অনার্য, পাল, সেন, গুপ্ত বহু বংশ আসছে এখানে। তারপরে যদি মনে করো আরো রিসেন্ট থেকে শুরু করি, আমরা হচ্ছে এখানে মানে ফরাসিরা আসছে, পর্তুগিজরা আসছে, ওলন্দাজরা আসছে, দেন হচ্ছে ইউরোপের অনেক দেশের মানুষ এখানে এসে ব্যবসা করছে, পরিবার বানাই ফেলছে। দেন ইংরেজরা 200 বছর 190 বছরের শাসন করছিল। দেন পাকিস্তানিরা। তো এরকম অনেক 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 বর্ণের অনেক অনেক এলাকার মানুষ আসার কারণে আমাদের মানে এক একজনের সাথে আরেকজনের কিন্তু ভিন্নতা অনেক সৃষ্টি হয়েছে, যার কারণে এটা হচ্ছে আমরা সংকর জাতি বলা হয়ে থাকে। তাহলে মনে মানুষ পদকে আমরা সভ্য অসভ্য ভাগ করি বিভিন্ন মূলনীতি, তাহলে সংকর। দেখবো হচ্ছে মুদ্রা। দেখেন একটা মুদ্রা, মুদ্রা মানে তো আমাদের জাস্ট যেগুলো কয়েন ইউজ করি আমরা, এই কয়েন কিন্তু কয় ধরনের? স্বর্ণ, রৌপ্য আর হয় না? অবশ্য হয়, কারণ স্বর্ণ, রৌপ্য, তামা হয়। এখন এখানে আমাদের মুদ্রা হচ্ছে জাতি, ঠিক আছে? এখন জাতির ব্যাখ্যা অর্থ চাই, উপজাতির ব্যাখ্যা অর্থ এখানে কম আসছে না? আর কম আসা মানে মনে রাখ এটা জাতি, এর সংখ্যা চাইতে আমাদের এই সাইডে সংখ্যা কি আসছে? কম আসছে। মনে রাখবেন আমাদের 3য় নিয়মে কি বলছে? আমি কিন্তু নিয়ম বলে ফেলছি, একটু খেয়াল রাখবেন। 3য় নিয়ম বলছে আমাদের যে জাতির ব্যাখ্যা অর্থের চেয়ে উপজাতির ব্যাখ্যা অর্থ সমান, মানে এক কথায় বিভক্ত জাতির ব্যাখ্যা অর্থ বিভাজ্য উপজাতির ব্যাখ্যা অর্থ পরস্পর সমান হবে। মানে জাতির সংখ্যা সমান উপজাতির সংখ্যা। সংজ্ঞা এই নিয়মটা সংক্ষিপ্ত রূপে এটাই, জাতির সংখ্যা সমান হচ্ছে উপজাতির সংখ্যা। যদি এটা হয় তাহলে আমাদের 3য় নিয়ম মানবে। এখন যদি এটা না হয় তাহলে আমাদের 3 নাম্বার নিয়মের অনুপপত্তি ঘটবে। আর 3 নাম্বার নিয়মের অনুপপত্তি 2টা, একটা হচ্ছে অতি ব্যাপক সেম, আর এটা হচ্ছে অব্যাপক, ঠিক আছে?
মানে আমরা কিন্তু প্রথমত এগুলো পড়ছি। তাহলে দেখেন এখানে আমাদের কম আসছে, আর কম আসা মানে কি অব্যাপক। আপনারা সব পারবেন যদি ভালো করে ক্লাসটা খেয়াল করেন, আশা করি কমন তো পাবেনই, মানে হুবহু না আসলেও যা পড়াচ্ছে ওই আলোচনার মধ্যে চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখেন যুক্তি বিভাগের চতুর্থ নিয়ম লঙ্ঘন করলে কোন অনুভূতি ঘটে, তাহলে আমরা 4 নম্বর নিয়মটা একটু আলোচনা করে ফেলি। 4 নম্বর নিয়ম হচ্ছে আমার উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক, মানে উপজাতিগুলো খারাপ করে লিখছে, হাতের লেখা একটু তাড়াতাড়ি লেখার কারণে এটা বুঝে নেবেন। উপজাতিগুলো কি হবে, বিচ্ছেদক হবে। উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হবে, যেন একটির সাথে অন্যটি লেগে না যায়, ঠিক আছে, যাতে আলাদা হয়ে যায়। এখন যদি না হয় তাহলে আমার একটা অনুপপত্তি, কোনটা, পরস্পরাঙ্গী। এখন বলছে লেগে গেলে কি হয়, পরস্পর লেগে গেছে, পরস্পরাঙ্গী। তাহলে 4 নম্বর নিয়মটা হচ্ছে উপজাতিগুলো বিচ্ছেদক হবে, আর বিচ্ছেদক না হলেই নিয়ম না মেনে অনুপপত্তি কি, পরস্পরাঙ্গী, ঠিক আছে, পরস্পরাঙ্গী। পরেরটা আসি, মা জীব পদকে দেখেন সৎ আর অসৎ। আচ্ছা আমরা কি জীবকে ভেঙে, দেখেন তো জীবকে ভাঙলে আমরা কি সৎ অসৎ পাবো? এই সৎ অসৎ না রে ভাই, এটা পাবো না। সৎ মানুষ অসৎ মানুষ কিন্তু পাবো না। এখন অনেকে মনে হবে হাল্লা তাই তো সৎ অসৎই পাই, ভাই তার আগে আমার জীবকে ভেঙে তো আগে মানুষ পদে আনতে হবে। এই মানুষ পদকে ভাঙলে আমি সৎ মানুষ অসৎ মানুষ পাবো। আমি প্রথমে তো জীবকে ভাঙে মানুষ এবং অন্যান্য প্রাণী পাবো, ঠিক আছে, অন্যান্য প্রাণী। দেন আমি হচ্ছে যখন এই মানুষ পদকে ভাঙবো তখনই সৎ আর অসৎ পাবো। তার মানে আমার এই মধ্যবর্তী এই স্তর একটা মধ্যবর্তী একটা স্তর লোপ পাচ্ছে। যখন আমার মধ্যবর্তী কোনো স্তর লোপ পাবে তখন আমার এটা 6 নম্বর নিয়মকে ভঙ্গ করা হচ্ছে, 6 নম্বর নিয়মকে লঙ্ঘন করা হচ্ছে। আর 6 নম্বর নিয়মটা কি, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না, মানে ক্রমে আমার যখন হচ্ছে ক্রম বিভাজন করব তখন হচ্ছে মধ্যবর্তী কোনো পদকে বাদ না দিয়ে সবসময় নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে। এখন দেখেন এখানে আমাদের এই যে নিকটতম উপজাতিতে বিভক্ত না করে মধ্যবর্তী স্তর বাদ দিয়ে পরের স্তর চলে আসছে, যার কারণে এটা মধ্যবর্তী স্তর বাদ পড়ে যাওয়ার কারণে এটাকে বলবো উৎক্রান্তি বা উলম্ফন। এই উলম্ফন মানে লাভ দিয়ে চলে আসছে, দেখেন এখান থেকে ডিরেক্টলি লাভ দিছে। আর এই উলম্ফনে অপর নাম আরেকটা আছে, সেটা হচ্ছে কি উৎক্রান্তি। এই জিনিসটা মনে রাখবেন, উলম্ফনে অপর নাম হচ্ছে উৎক্রান্তি বিভাগ। উৎক্রান্তি বিভাগ, যদি অপশনে উলম্ফন না থাকে উৎক্রান্তি থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে 6 নম্বর নিয়মকে ভঙ্গ করতেছে, ঠিক আছে। দ্বিকোটিক বিভাগ, এই দ্বিকোটিক মানে মনে রাখবেন 2 ভাগে ভাগ করা। আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি যাতে সহজ হয়ে যায়। 2 ভাগে ভাগ করা, 2 ভাগে ভাগ করা, এটা প্রবর্তন করেছিলেন কি, জেরেমি বেনথাম, ঠিক আছে। অপশনে জেরেমি না থাকলে বেনথাম থাকবে, কারণ ওর নাম হচ্ছে জেরেমি, ওর নাম হচ্ছে কি জেরেমি বেনথাম, এটা মনে রাখবেন জেরেমি বেনথাম, ঠিক আছে। আর ইনি হচ্ছে অ্যারিস্টটল, মানে হচ্ছে যুক্তিবিদ্যার জনক। মিল হচ্ছে আমাদের আধুনিক যুক্তিবিদ্যার জনক বলা হয়ে থাকে, আর জোসেফ সেম আধুনিক কালের। তারপর আসি কোনটি বিরোধ নিয়ম ও নির্মর্ধ নিয়মের প্রতিষ্ঠিত। দেখেন বিরোধ নিয়ম আর নির্মর্ধ নিয়ম হচ্ছে আমাদের দ্বিকোটিক বিভাগ। দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটা সহজ প্রক্রিয়া, সহজ প্রক্রিয়া, আকারগত প্রক্রিয়া, এগুলো এমসিকিউ আসতে পারে। এই সহজ প্রক্রিয়া কোনটি, তারপর এটা হচ্ছে একটা আকারগত প্রক্রিয়া, কি আকারগত প্রক্রিয়া, সহজতর প্রক্রিয়া, আকারগত প্রক্রিয়া, আর এটা কি বলবো সহজ প্রক্রিয়া, আকারগত প্রক্রিয়া, এবং হচ্ছে সকল নিয়ম মানে, সকল নিয়ম মানে। আর যেহেতু সকল নিয়ম মানে তার মানে এখানে কোনো কি থাকে না, এখানে কোনো অনুপপত্তি থাকে না, ঠিক আছে। দ্বিকোটিক বিভাগ হচ্ছে 2 ভাগে ভাগ করা এবং কার ভিত্তিতে ভাগ করা, এটা হচ্ছে আমার দ্বিকোটিক বিভাগ হচ্ছে বিরুদ্ধ পদের ভিত্তিতে। তাহলে কিন্তু আমি একবারে দ্বিকোটিক বিভাগ নিয়ে যত এমসিকিউ আসতে পারে সবগুলো কিন্তু করে ফেলছি। মনে রাখবেন দ্বিকোটিক বিভাগ মানে হচ্ছে বিরুদ্ধ পদের ভিত্তিতে জাতিকে 2টা উপজাতিতে ভাগ করা। যদি জীবকে ভাগ করি তাহলে মানুষ অন্যান্য প্রাণী পাবো, যদি মানুষকে ভাগ করি তাহলে সৎ মানুষ অসৎ মানুষ পাবো, ঠিক আছে। এটা হচ্ছে 2টা পদই পাবো। আর বিরুদ্ধ পদের ভিত্তিতে ভাগ করা, সহজ প্রক্রিয়া, আকারগত প্রক্রিয়া, সকল নিয়ম মানে, যার কারণে কোনো অনুপপত্তি থাকে না, ঠিক আছে। পরে আসি, আরোহ প্রধানত কয় প্রকার, মনে করেন আরোহ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে কি অপ্রকৃত। এই প্রকৃতর অপর নাম হচ্ছে যথার্থ আরোহ, আর অপ্রকৃতর অপর নাম হচ্ছে তথা কথিত আরোহ। তাহলে এটাকে আমরা প্রকৃত বা যথার্থ বলি, আর এটাকে অপ্রকৃত বা তথাকথিত বলি। তাহলে আরোহ প্রধানত কয় প্রকার, 2 প্রকার, ঠিক আছে। আরোহ 2 প্রকার, আর এটাও 3 প্রকার, এটাও 3 প্রকার। এটাও এমসিকিউ আসতে পারে, প্রকৃত আরোহ কয় প্রকার, 3 প্রকার, অপ্রকৃত কয় প্রকার, 3 প্রকার। ব্যাখ্যা কিন্তু করে দিচ্ছি, একটু ভালো করে দেখে নেবেন। দেখেন প্রকৃত আর অপ্রকৃতকে 2 ভাগে ভাগ করেছেন কে, মানে এই ভাগটা কে করেছেন, এটা আমাদের আধুনিক যুক্তিবিদ মিল করেছেন। মিলল না, আসলে মিল করেছেন, ঠিক আছে, এটা মিল, যুক্তিবিদ মিল করছেন। দেন আরোহের সিদ্ধান্ত একটি কি, আরোহের সিদ্ধান্ত একটি বিশেষ যুক্তিবাক্য, সার্বিক যুক্তিবাক্য নাকি বিশ্লেষক। আরোহ মানে কি, আরোহ মানে হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমন করে, কি করে, বিশেষ থেকে সার্বিকে গমন। এই বিশেষ থেকে সার্বিকে গমন করা হচ্ছে আমাদের, যেহেতু সিদ্ধান্ত কি হয়, এগুলো আশ্রয় বাক্য বিশেষ, সিদ্ধান্ত সার্বিক, যার কারণে এটা সার্বিক যুক্তিবাক্য হবে, সার্বিক যুক্তিবাক্য। আরোহের সিদ্ধান্ত মানে কি সার্বিক যুক্তিবাক্য, ঠিক আছে। তারপরে আসি
আরোহের যে বলছে অন্তঃসার বা বলতে পারে আরোহের মূল বৈশিষ্ট্য, তাও কিন্তু সেম কথা, মানে সেম অ্যান্সারে আসবে। আরোহের মূল বৈশিষ্ট্য কি বলেন তো? আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ, আরোহমূলক লম্ফ। আর আরোহমূলক লম্ফ মানে কি, এটা পরীক্ষায় কাকে বলে খ থেকে ক থেকে আসতে পারে। আরোহমূলক লম্ফ মানে হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমন কি করা, বিশেষ থেকে সার্বিকে গমন। যখন বিশেষ থেকে সার্বিকে গমন করবে তাকে বলবে আরোহমূলক লম্ফ। তারপরে আসেন, সেটা হচ্ছে প্রকৃত আরোহের বৈশিষ্ট্য কি, ঘটনা দেখেন প্রকৃত আরোহের সংজ্ঞা আছে, ঘটনা পর্যবেক্ষণ, সার্বিক সিদ্ধান্ত করবে, কার্যকরণ নিয়ম। বাট প্রকৃত আরোহতে আসলে এই কার্যকরণ নিয়মটা শুধু আমাদের আসলে প্রকৃত আরোহের বৈজ্ঞানিক আরোহে থাকে। তো এরকম অপশন থাকলে আপনি আসলে দাগাই দেবেন, কারণ একটা তো থাকে, সেই হিসেবে আসলে সব কয়টা হবে। আরোহমূলক লম্ফ রয়েছে কোথায়, মনে রাখবেন আরোহমূলক লম্ফ আছে বৈজ্ঞানিক আরোহতে, সাদৃশ্য মানে অবৈজ্ঞানিক আরোহ, এবং এই তিনটা হচ্ছে আমার প্রকৃত আরোহ। ঠিক আছে, প্রকৃত আরোহ মানে মনে রাখবেন প্রকৃত আরোহ। আর প্রকৃত আরোহ মানে ওখানে কি থাকবে, ওখানে আরোহমূলক লম্ফ থাকবে, ওখানে কি থাকবে, আরোহমূলক লম্ফ থাকবে। তবে তবে একটা জিনিস কি জানেন, এই আমার এই অ্যান্সারটা তিনটা আমরা কেন নিব না, খেয়াল করতে হবে। কারণ হচ্ছে আমার সাদৃশ্য মানে আমার কয়েকটি দৃষ্টান্তের ভিত্তিতে বাকি বিষয়ে সিদ্ধান্ত নেই, সেই হিসেবে এখানে হচ্ছে লম্ফতে আমরা যেতে পারতেছি, অবৈজ্ঞানিকও যেতে পারতেছি। তো বেসিক্যালি হচ্ছে আমাদের যদি বলে এই তিনটা দিয়ে অপশনে, তাহলে আমি সব করে দেখাবো। অ্যান্সারটা আসলে এটা না হয় আমরা অ্যান্সার এটা দেখাবো, বলে দিচ্ছি কিন্তু অ্যান্সার কিন্তু ঘ দেখাবো, ঘ। এটা আসলে ক দেখাবো কখন, যদি বলে কার কার্যকরণ সম্পর্ক, কার্যকারণ, অনলি কার্যকারণ হলে আমার বৈজ্ঞানিক আরোহ হবে, আর অন্য ক্ষেত্রে আমার তিনটা হবে। ঠিক আছে, মনে রাখবেন। তারপর আসি যে এই যাবৎ যত বক দেখেছি, মানে আমি এই যাবৎ জন্ম থেকে যত বক দেখছি সবই কিন্তু সাদা। ঠিক আছে, সাদা ছাড়া অন্য কোনো রঙের বক তিনি দেখেন নাই, অর্থাৎ সকল বক সাদা। এই যে সিদ্ধান্ত নিলাম, আমি বললাম জন্ম থেকে যত বক দেখছি সব বক সাদা, অতএব সকল বক সাদা। এই যে সিদ্ধান্ত নিলাম, এখানে কিন্তু আমি কি করছি জানেন, এখানে আমি সবই অনুকূল দৃষ্টান্ত দেখতেছি, অনুকূল দৃষ্টান্ত, অনুকূল দৃষ্টান্ত। এবং এখানে হচ্ছে আমার কার্যকারণ সম্পর্ক নাই, কি নাই, কার্যকারণ সম্পর্ক নাই, যার কারণে আমার হচ্ছে এখানে হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। এখন কেন অবৈজ্ঞানিক আমি তোমাদেরকে আর একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একটা ছেলে, ও তিনটা মেয়ের সাথে রিলেশন করছে, আপনারা তো রিলেশন বুঝবেন, একটু বুঝে নেন। তো তিনটা মেয়ের সাথে রিলেশন করছে, তিনটা মেয়ে ওকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তো ছ্যাঁকা মেয়েও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। তার মানে ওর চোখে কিন্তু এখন মেয়ে মানে কি, চিটার, বাটপার, খারাপ। তাহলে ওই তিনটা মেয়ের উপর ভিত্তি করে ও বলবে বাংলাদেশে কেন, বিশ্বে যত মেয়ে সবাই খারাপ, ও আর জীবনে বিয়ে শাদী করবে না, এমন সিদ্ধান্ত নিবে। তাহলে এটা কিন্তু কি হবে, ও তিনটি অনুকূল দৃষ্টান্ত, মানে দাদার সাথে ওর সম্পর্কটা হয়েছিল, এটা তিনটা অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে ও কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। এই জন্য আমরা যখন এই অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিব, বা আমার কাছের জিনিস, অনুকূল মানে আমার কাছে, দাদার সাথে আমার কথাবার্তা হয়েছে, এবং কাছের জিনিসে দেখে সিদ্ধান্ত নিব, তখন সবসময় একটা অনুভূতি হবে, বা আমার এখানে সকল দৃষ্টান্ত খেয়াল করা হচ্ছে না, অনুকূল দৃষ্টান্ত খেয়াল করা হচ্ছে, যার কারণে এখানে কোনো কার্যকরণ সম্পর্ক থাকবে না। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে সবসময় সেটা হবে অবৈজ্ঞানিক আরোহ। এটা এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, মানে এমসিকিউ তে আসবে, সিকিউ আসতে পারে, একটু খেয়াল রাখবেন। রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান, অতএব সকল মানুষ বুদ্ধিমান। এই আমরা রফিক করি যদি বলতে এরা হচ্ছে মরণশীল, এরকম ভাবে যদি বলতো মরণশীল, তাহলে সকল মানুষ মরণশীল, এটা আমরা বলতাম হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। কারণ আমরা এগুলো এখানে বৈজ্ঞানিক আরোহতে আমার কার্যকারণ সম্পর্ক থাকে, কার্যকারণ প্লাস হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিও থাকে, আমি সংক্ষেপে লিখলাম, এই দুটো থাকে, এবং সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। তারপর দেখেন ইলিশ মাছ হয় জলজ প্রাণী, রুই জলজ, কাতল জলজ, অতএব সকল মাছ হয় জলজ প্রাণী। এখানে দেখেন আমার সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করতেছে, যেখানে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় এবং হচ্ছে আমার এটার কার্যকরণ সম্পর্ক থাকে, এবং হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকে। এই তিনটা কথা, এক হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, কার্যকরণ নীতি, এবং হচ্ছে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ। যদি এগুলো থাকে তাহলে মনে রাখবেন সবসময় সেটা হচ্ছে একটা বৈজ্ঞানিক আরোহ। ঠিক আছে, বৈজ্ঞানিক আরোহ। তারপর আসেন অবৈজ্ঞানিক আরোহের অনুপস্থিত থাকে কি, অবৈজ্ঞানিক আরোহে আসলে কার্যকরণ সম্পর্ক থাকে না, এটা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করা, এটা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করে, যার কারণে আমার অবৈজ্ঞানিক আরোহে কার্যকরণ সম্পর্ক অনুপস্থিত থাকে। ঠিক আছে, তারপরে আসি, আমি এই যাবৎকাল যত আসলে যত হবে এটা মিসিং, যত কাক দেখেছি সবই কালো, এই দৃষ্টান্তে কোন ধরনের অনুভূতি, অবৈজ্ঞানিক। কারণ আসলে আপনি যত কাক দেখছেন, আপনি সব পৃথিবীর সকল দেশের কাক দেখেন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি সব কাক, বাংলাদেশেরই সব কাক দেখেন নাই, এমনকি আপনি একটা জেলার বাইরেও ঘুরে দেখেন নাই যে ওই জেলায় অন্য কাক আছে কিনা। পৃথিবীর অনেক দেশে অন্য কালারের কাকও পাওয়া যায়, যারা কাকা করে ডাকে, বাট তারা কালো না, যার কারণে এটা একটা অবৈজ্ঞানিক আরোহ, কারণ অনুকূল দৃষ্টান্ত।
দেন বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকের মধ্যে পার্থক্য দিক কোনটা? পার্থক্য দিক এইটাই, কারণ আমার পার্থক্য শুধু কার্যকারণের উপর থাকে। এটা তো দুইটাতে থাকে, ঘটনা পর্যবেক্ষণ এটাও থাকে, সার্বিক এটাও থাকে, শুধু আমার এইটা থাকে না। কারণ প্রকৃতির নিয়মানুবর্তী নীতি বৈজ্ঞানিকও থাকে অবৈজ্ঞানিকও থাকে, সাদৃশ্য অনুমানও থাকে। আর শুধু থাকে না কার্যকরণ সম্পর্ক, কার থাকে না? এটার থাকে না কার্যকরণ সম্পর্ক। তো ওটার ভিত্তিতে এদের পার্থক্যটা ক্রিয়েট হয়ে যায়। তারপরে আসবো শুধু অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে। এটা আপনারা পারবেন। এখন আমি যদি বলি এটা পারবেন, কেন আমি বলে দিচ্ছি শুধু অনুকূল দৃষ্টান্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় অবৈজ্ঞানিক আরোহ হতে। কি হবে? অবৈজ্ঞানিক আরোহ। আর সকল দৃষ্টান্ত দেখা হয় হচ্ছে আমার বৈজ্ঞানিক আরোহ হতে। ঠিক আছে, দেখেন উদ্ভিদ ও মানুষের মধ্যে জন্ম, মৃত্যু, খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয় মিল আছে। মানে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে, বিভিন্ন উদ্ভিদ আর মানুষের মধ্যে এই বিষয়গুলো মিল আছে। মানুষের বুদ্ধি নামক অতিরিক্ত গুণ আছে, অতএব উদ্ভিদেরও বুদ্ধি আছে। এই যে আমরা বললাম মানুষের বুদ্ধি আছে, অর্থাৎ উদ্ভিদেরও বুদ্ধি আছে, এই যে একটা অনুমান করলাম, এটা কিন্তু একটা সাদৃশ্যানুমান। কারণ এই যে বিভিন্ন বিষয়ের মিল আছে, এক কথায় কয়েকটি সাদৃশ্যের ভিত্তিতে বাকি বিষয়ের সাদৃশ্যানুমান করাকে তাকে সাদৃশ্যানুমান বলে। মনে করেন রহিম ও করিমের মধ্যে কয়েকটি বিষয় মিল আছে। রহিম দ্বাদশ শ্রেণীতে পড়ে, করিমও দ্বাদশ শ্রেণীতে। রহিম খুব মেধাবী, করিমও খুব মেধাবী। রহিম নিয়মিত স্কুলে কলেজে যায়, করিমও নিয়মিত কলেজে যায়। রহিম A+ পাবে, A+ পেয়েছে, অর্থাৎ করিমও A+ পাবে। এই যে বিষয়টা এরকম করলে কিন্তু সে কি হবে? সাদৃশ্যানুমান। ঠিক আছে, এখন এই সাদৃশ্যানুমান আমার দুই প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু। এখান থেকে MCQ আসে, সিকিউ আসে। সাধু বলতে মনে রাখবেন গুরুত্বপূর্ণ সাদৃশ্য ভিত্তিতে ভাগ করা হবে। আর বৈসাদৃশ্য মানে হচ্ছে আপনার মানে অসাধু মানে হচ্ছে যেখানে অমৌলিক, অগুরুত্বপূর্ণ, অপ্রাসঙ্গিক বিষয়ের ভিত্তিতে, বাহ্যিক বিষয়ের ভিত্তিতে বিভক্ত করা হবে। যেমন মনে করেন রেডিও ও হচ্ছে মানুষের মধ্যে কয়েকটা বিষয় মিল আছে। রেডিও গান শোনে, মানুষের গান শোনায়। রেডিও হচ্ছে মানে কান্না করে, মানুষও কান্না করে। তার মানে রেডিওতে কান্নার আওয়াজ হলে কান্না করবে না, কান্নার সিন আসলে, কান্নার কোনো ভয়েস দিলে। এখন মনে করেন মানুষের বাচ্চা হয়, তো রেডিওতে বাচ্চা হয়, এটা শুনে পাগল হয়ে আসবে। মনে করেন পাখির বিমান আকাশে ওড়ে, পাখি ডিম পাড়ে, পাখির এক স্থান থেকে অন্য স্থানে যায়, বিমানও এক স্থান থেকে অন্য স্থানে যায়। পাখি ডিম পাড়ে, অর্থাৎ বিমানও ডিম পাড়ে। এরকম যদি বলি, এটা কিন্তু হাসি পাবে আমাদের। হাসি পাওয়া মানে অসাধু। এখন দেখেন পৃথিবীতে জীব বাস করে, অর্থাৎ মঙ্গলেও জীব বাস করে। এটা একটা সাদৃশ্যানুমান। কি? সাদৃশ্যানুমান। কারণ পৃথিবী আর মঙ্গলের মধ্যে কয়েকটি বিষয় মিল আছে বলে আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছি। দেখেন সাধু সাদৃশ্যানুমানে উপস্থিত হয় কোনটা? সাধু সাদৃশ্যানুমানে অভ্যন্তরীণ বিষয়, মানে মৌলিক বিষয়। এখানে কি কি থাকে আমি একটু উল্লেখ করি। মৌলিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো প্রাসঙ্গিক বিষয়। ঠিক আছে, প্রাসঙ্গিক, এই সব বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়, মানে আমাদের সাধু সাদৃশ্যানুমান করা হয়ে থাকে। এরপর যদি আসি আমরা অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন জাতীয় সাদৃশ্য ভিত্তিতে? অসাধু মানে হচ্ছে মনে রাখবেন অমৌলিক। দেখেন এটা হচ্ছে মানে সাধু, এটা সাধু, এটা সাধু, একমাত্র অমৌলিক হচ্ছে আমাদের অসাধুতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবেন। তারপরে আসি যে জামাল দেখতে কামালের মতো, তারা উভয়ে লম্বা, সুদর্শন ও মেধাবী। জামাল একজন কবি, অর্থাৎ কামালও কবি। এটা কিন্তু একটা আমাদের সাধু সাদৃশ্যমান, হাসি পাচ্ছে না। ঠিক আছে, তারপরটা দেখেন সোহাগ দেখতে রাসেলের মতো। সোহাগ একজন চিকিৎসক, সুতরাং রাসেল একজন চিকিৎসক। একটি বাগানের প্রতিটি গাছ পরীক্ষা করা হলো, প্রতিটি গাছই আম গাছ, সুতরাং সবগুলো গাছই আম গাছ। আমরা প্রথমটা দেখে আগে, প্রথমটা বলছে কোন অনুভূতি ঘটেছে, প্রথমটাই। তাহলে এটা একটা সাধু সাদৃশ্যমান হবে। দেখেন তো, সোহাগ দেখতে রাসেলের মতো, সোহাগ একজন চিকিৎসক আর রাসেল চিকিৎসক। এটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ হবে। বেসিক্যালি হচ্ছে আমাদের অবৈজ্ঞানিক আরোহের মতো হচ্ছে এখানে আরো একটা জিনিস। এখানে হচ্ছে যদি আমাদের সাধু সাদৃশ্যমান অপশন থাকতো, তাহলে ওটা অ্যান্সার হতো সাধু সাদৃশ্যমান থাকলে। আর অবৈধ সার্বিকীকরণ মনে রাখবেন, এটা আসলে অ্যান্সারটা হবে হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ যদি হতো, তাহলে অবৈজ্ঞানিক আরোহ মানেই আমার কি হবে? অবৈধ সার্বিকীকরণ। কারণ অবৈজ্ঞানিক আরোহতে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা অবৈধভাবে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়, যার কারণে এটা হচ্ছে আমার ওইটা হবে। আর 2 নম্বরটা বলছে দেখেন, এই ঘটনা দেখে নিই, কারণ পরে কোশ্চেন আসছে আমাদের। একটি বাগানে প্রতিটি গাছ পরীক্ষা করা হলো, প্রতিটি গাছ আম গাছ। মানে কারণ প্রত্যেকটা গাছ সে পরীক্ষা করছে, প্রত্যেকটা গাছ পরীক্ষা করে সে সিদ্ধান্ত নিল, তাহলে সবসময় সেটা কি হবে? পূর্ণাঙ্গ। কারণ সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, মনে করেন একটি ঝুড়িতে 20টি আম আছে, একটি ঝুড়িতে মনে করেন 20টি আম আছে, ওই 20টি আম আমি খেয়ে দেখলাম সবগুলো আম মিষ্টি, তারপর সিদ্ধান্ত নিলাম অতএব সকল ঝুড়ির সকল আম মিষ্টি, তাহলে কি হবে? পূর্ণাঙ্গ। কারণ পূর্ণাঙ্গ মানে আমি সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করছি। তারপর আসবো কোন আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ নাই? মনে রাখবেন অপ্রকৃত আরোহ। এই অপ্রকৃত আরোহতে আরোহমূলক লম্ফ থাকে না। আর অপ্রকৃত আরোহ 3 প্রকার, একটা হচ্ছে পূর্ণাঙ্গ, আর একটা হচ্ছে যুক্তিসাম্যমূলক,
আর একটা হচ্ছে ঘটনা সংযোজন, এই তিনটা, ঠিক আছে, এই তিনটা। এখন দেখেন তাহলে বলছে কোন আরোহী অনুমানে আরোহমূলক লম্ফ থাকে না, আরোহমূলক লম্ফ কিন্তু অ্যান্সার বলছে লময়িফয়, ঠিক আছে। লম্ফ হচ্ছে মানে আমার বিশেষ থেকে সার্বিক গমন করার প্রক্রিয়া। তাহলে পূর্ণাঙ্গ আরোহ তো অপ্রকৃত আরোহ, আর যে কোনো একটা অপ্রকৃত আরোহ অপশন থাকলে সেটা হচ্ছে আরোহমূলক লম্ফ থাকবে না। দেখেন এটা হচ্ছে প্রকৃত, এটা প্রকৃত, এটা প্রকৃত, তার মানে ওই তিনটাই আরোহমূলক লম্ফ থাকে, ঠিক আছে। তারপরে আসেন অপ্রকৃত আরোহ কত প্রকার, আমি একটু আগে বলছি অপ্রকৃত আরোহ 3 প্রকার, অ্যান্সার হচ্ছে 3। তারপরে তথাকথিত আরোহ, আমি প্রথমেই বলছিলাম প্রকৃত আরোহ ভাগ করতে, তথাকথিত আরোহের অপর নাম হচ্ছে অপ্রকৃত আরোহ, কারণ এটা এটা কিন্তু প্রমাণিত নয়। আর যদি বলে যথার্থ আরোহের অপর নাম কি, যথার্থ আরোহ মানে হচ্ছে আমাদের প্রকৃত আরোহ, আমি কিন্তু আগেই বলে ফেলছি, ঠিক আছে। তাহলে অপ্রকৃত মানেই তথাকথিত। তারপর আসেন সেটা হচ্ছে কোন আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়। এই পূর্ণ গণনা মানে প্রতিটা অঙ্গ গণনা করছি, পূর্ণাঙ্গে হবে, কারণ পূর্ণাঙ্গে আমি সমস্ত অঙ্গ বা সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে এটাকে বলবো পূর্ণ গণনামূলক আরোহ, হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, ঠিক আছে। তারপরে আসবো সুমি একটি বস্তায় 50 কেজি চাল দেখে বলল এই বস্তার সব চাল বাসমতি, এক্ষেত্রে কোন আরোহ, দেখেন এটা পূর্ণাঙ্গ, কারণ সকল চাল দেখেই সিদ্ধান্ত নিচ্ছে, মানে চালগুলো দেখেই, এই কারণে এটা একটা পূর্ণাঙ্গ আরোহ। তারপর যে বলি কোনটি নিখুঁত আরোহ, নিখুঁত আরোহ অনলি একটাই, কারণ যেখানে আমাদের সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, ঠিক আছে, পর্যবেক্ষণ করা হয়, যার কারণে আমার পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে একটা নিখুঁত আরোহ, ঠিক আছে, একটা নিখুঁত আরোহ। তারপরে আসবো আমরা যে বিদেশ থেকে আগত একটি উড়োজাহাজে 5 লক্ষ ভ্যাকসিনের লেভেল দেখে বোঝা গেল সবগুলোই চীনের উৎপাদিত, মানে ও চীনে ওই 5 লাখ সবগুলো দেখেই বলছে এগুলো যে আমাদের চীনের তৈরি, তার মানে ওখানে লেখা আছে মেড ইন চায়না, ঠিক আছে। তার কারণে সকল দৃষ্টান্ত যদি দেখে তাহলে সবসময় কি হবে, পূর্ণাঙ্গ। এরকম টপিক আমাদের সিকিউতে আসবে, উদ্দীপক, ঠিক আছে, সিকিউতে আসবে, একটু ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে। একটা বৈজ্ঞানিক আসতে পারে, একটা অবৈজ্ঞানিক, একটা হচ্ছে আমার আসতে পারে হচ্ছে বৈজ্ঞানিক, কম আসে, আবার পূর্ণাঙ্গ মাছটা আসে, ঠিক আছে। তারপর দেখেন কোন আরোহে একটি দৃষ্টান্ত পরীক্ষা করেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, একটি দৃষ্টান্ত মনে রাখবেন, একটি দৃষ্টান্ত। খেয়াল করেন আমি যদি বলি ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি, আমরা কাজে 3 কোণ বিশিষ্ট ত্রিভুজ মানে 180 ডিগ্রি, তাহলে যে কোনো 3 কোণ বিশিষ্ট ত্রিভুজ পাইলে আমি কি করব, তার সমষ্টি কি বলবো, এটা বলেন পি কিউ আর, তার সমষ্টিও 180, এটা 180 হলে বাকি 3 কোণ বিশিষ্ট ত্রিভুজ মানেই তার সমষ্টি কি 180 ডিগ্রি। সেই হিসেবে আমার এরকম কোশ্চেন আসা মানেই আমার মনে রাখতে হবে একটি দৃষ্টান্ত থেকে যদি আরেকটা দৃষ্টান্ত নেয় তাহলে সেটাকে কি বলবো, সেটা হচ্ছে যুক্তি সাম্যমূলক, কারণ আমি একটা যুক্তি দিয়ে করছি এবিসি সমান 180 ডিগ্রি ত্রিভুজ হলেই, আর বাকি যে কোনো ত্রিভুজ আসলে সেটা এই সমকোণী ত্রিভুজ আসলেও তার সমষ্টি 180 ডিগ্রি হবে। সুতরাং মনে রাখতে হবে যে কোনো 3 কোণ বিশিষ্ট ত্রিভুজ মানেই, এটাকে আমরা আবার বলে থাকি যুক্তিসম্মূলক আরোহ, অপর নাম জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতিও বলা হয়ে থাকে, জ্যামিতিক পদ্ধতি পরীক্ষা আসতে পারে এটা, কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহের অপর নাম কি, যুক্তিসাম্যমূলক আরোহের অপর নাম হচ্ছে জ্যামিতিক আরোহ, ঠিক আছে। তাহলে একটা যুক্তির মাধ্যমে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা যুক্তি সাম্যমূলক আরোহ, ঠিক আছে। পরে আসেন যে কোন আরোহের নিরীক্ষিত ঘটনাগুলো, নিরীক্ষিত মানে হচ্ছে আপনি সেগুলো হচ্ছে পর্যবেক্ষণ করছেন, কি করা, পর্যবেক্ষণ করা, এই পর্যবেক্ষণের মাধ্যমে যখন আপনি সিদ্ধান্ত নেবেন বা বর্ণনা করা যায়, ব্যাখ্যা করা যায় না, দেখেন যেগুলো জাস্ট ডিরেক্টলি বর্ণনা করা যায় ব্যাখ্যা করা যায় না সেগুলো হচ্ছে ঘটনা সংযোজন। আর ঘটনা সংযোজন মানে হচ্ছে মনে রাখেন আমি হচ্ছে একটা নিয়মের মাধ্যমে, মনে করেন যে কোনো একটা জিনিস একটা নিয়ম, ওই একটা নিয়মের কারণে কিন্তু একাধিক আরো অনেক কিছু আছে যেগুলো প্রমাণিত হয়ে গেছে, তো আমি ওই একটাকে সিঙ্গেল না রেখে ওই একাধিকের মধ্যে ইনক্লুড করে ব্যাখ্যা দিব, কম ব্যাপককে আমি অধিক ব্যাপক নিয়মে কি ব্যাখ্যা দিব, তাহলে সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে, সবাই বুঝবে হ্যাঁ এটার মতো এটা, আমরা উদাহরণ দিই না ওইটার মতো ওইটা, তাহলে কি হয় একই রকম বুঝতে পারে মানুষ, সাদৃশ্য বুঝতে পারে, সেই জন্য সবসময় এটা ঘটনা সংযোজন, ওই একই ধরনের ঘটনাগুলোকে একসাথে রাখা। যেমন আমরা পড়ি না, মনে করেন 18 বছর বয়স, 18 বছর বয়স এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এটা কিন্তু ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এই ছাড়পত্র এটা কিন্তু একটা কাব্যগ্রন্থ, এরকম আরো অনেক কবিতা এই কাব্যগ্রন্থে ইনক্লুড আছে, মানে একই টাইপের লেখা একই ধরনের লেখা বলেই একটা কাব্যগ্রন্থ নিয়ে আসছে, এরকম কম জিনিসকে বেশি জিনিসে নিয়ে আসা মানেই ঘটনা সংযোজন, ঠিক আছে। পরে আসি প্রকল্প, দেখেন প্রকল্প মানে হচ্ছে হাইপোথেসিস, এক্সপ্লানেশন মানে হচ্ছে ব্যাখ্যা, আর প্রকল্প মানে হচ্ছে আমার হাইপোথেসিস, ঠিক আছে। ডেফিনেশন মানে আমরা জানি, ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা, ঠিক আছে, এটা আমাদের একটা অধ্যায় আছে, এটাও একটা অধ্যায় আছে লজিক্যাল ডেফিনেশন, ঠিক আছে। আর হাইপোথেসিস মানে হচ্ছে
প্রকল্প। তার মানে 4 অধ্যায়ের এমসিকিউ গুলো এখন খেয়াল করব। তাহলে হাইপোথেসিস মানে প্রকল্প, আর প্রকল্প মানে কি করে বলেন তো? আন্দাজ করা বা আনুমানিক ধারণা, আনুমানিক ধারণা গঠন। এই আনুমানিক ধারণা গঠনকে বলা হয় থাকে প্রকল্প, ঠিক আছে? একে ইংলিশে বলা হয় হাইপোথেসিস। পরে আসি, পরে বলছে কোন ঘটনার কারণ আবিষ্কার করতে সম্ভাব্যপূর্ণ বিষয়কে কি বলা হয়? মানে আপনি কারণ আবিষ্কার করবেন একটা সম্ভাব্য বিষয়, মানে আপনি একটা আন্দাজ করবেন না, আন্দাজ করবেন বা মনে করতেছেন, এটা হতে পারে আন্দাজ করা বা কি করা, মনে করা। এই জন্য মনে রাখবেন এগুলো সবই হচ্ছে কি, সবই হচ্ছে আমার প্রকল্প, ঠিক আছে? সবই হচ্ছে প্রকল্প। তারপর আসেন, বলছে প্রকল্পের কোন স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়? প্রকল্পের স্তর কয়টা? 4টি। স্তর কয়টি? 4টি। প্রথম হচ্ছে ঘটনা নিরীক্ষণ, ঠিক আছে? প্রথমে আমি লিখে দেই নিরীক্ষণ, ডিরেক্টলি ছোট করলেই ঘটনা নিরীক্ষণ। তার হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে প্রকল্প প্রণয়ন বা প্রকল্প গঠন, ঠিক আছে? 3 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, 3 হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ। আর 4 হচ্ছে সিদ্ধান্ত যাচাইকরণ, বা আমরা সংখ্যায় বলতে পারি যাচাইকরণ। তাহলে এই 1 2 3 4 এই 4টে স্তর মনে রাখবেন। প্রকল্পে 4টে স্তর আছে, এই 4টে স্তরের 3 নম্বর স্তর হচ্ছে প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করে। আর প্রথমটা হচ্ছে নিরীক্ষণ করে, দেন হচ্ছে প্রকল্প আনুমানিক ধারণা গঠন করে, প্রকল্প গঠন মানে আনুমানিক ধারণা গঠন। আর 3 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে, আর 4 হচ্ছে ওই সিদ্ধান্তটাকেই যাচাই করে। পরে আসেন, নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কি বলা হয়? প্রকল্প প্রমাণ করাকে বলা হচ্ছে আমার প্রত্যক্ষ সমর্থন। মানে আপনি ওখানে নিরীক্ষণ করছেন, আর নিরীক্ষণ করা হয় মনে রাখবেন প্রাকৃতিক পরিবেশে। কোথায়? প্রাকৃতিক পরিবেশে। আর পরীক্ষণ করা হয় মনে রাখবেন ল্যাবে। আর ল্যাব মানে হচ্ছে কি কৃত্রিম পরিবেশ। ল্যাব মানে কি কৃত্রিম পরিবেশ, ঠিক আছে? তাহলে মনে রাখবেন প্রত্যক্ষ সমর্থন কখনই হবে যখন পরীক্ষণ নিরীক্ষণ করা হবে। দেন যাচাইকরণ। দেখেন যাচাইকরণ আসলে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ, মানে আপনি সরাসরি উপস্থিত থেকে যাচাইকরণ করবেন। আর একটা হচ্ছে পরোক্ষ যাচাইকরণ, মানে আপনি যেখানে উপস্থিত থাকবেন না। এই 2 ভাবে যাচাইকরণ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। তাহলে 2 প্রকার, ঠিক আছে? তারপরে দেখেন বলছে প্রকল্প হতে হবে কি সবসময় প্রকল্পের, মনে করেন প্রকল্পের থেকে যদি সিকিউ আসে তাহলে সবসময় আসবে হচ্ছে প্রকল্প থেকে সিকিউ, মানে হচ্ছে প্রকল্পের শর্তাবলী। এবং সেটা কোন প্রকল্পের? বৈধ প্রকল্প, ঠিক আছে? বৈধ প্রকল্পের শর্তাবলী। এখানে 10টা শর্ত আছে বইতে, এই 10টা শর্ত থেকে আসতে হবে। মনে করেন প্রকল্প যৌক্তিক হতে হবে, প্রকল্প প্রাসঙ্গিক হতে হবে, প্রকল্প হচ্ছে ব্যাখ্যাযোগ্য হতে হবে, প্রকল্প হচ্ছে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, আত্মবিরোধী হতে পারবে না, ঠিক আছে? সাংঘর্ষিক হতে পারবে না। এরকম 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট মনে রাখবেন। প্রকল্প স্ববিরোধী হতে পারবে না, প্রকল্প নির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে। তাহলে এখানে কি হবে? প্রকল্প অবশ্যই যাচাইযোগ্য হতে হবে, ঠিক আছে? আর বাকিগুলো কাজ চালানো, এগুলো হওয়া যাবে না, কাজ চলতেছে এমন হওয়া যাবে না। দেখেন প্রকল্পের শর্ত কোনটি? এখানে ওই 10টার মধ্যে যে কোনো একটা থাকবেই, সুনির্দিষ্ট। দেখেন বাস্তব কারণ ভিত্তিক, এটা হবে না। অপ্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক হতে হবে, স্ববিরোধী না, মানে স্ববিরোধী হওয়া যাবে না। তাহলে সুনির্দিষ্ট অ্যান্সার হচ্ছে ক, ঠিক আছে? এরকম জাস্ট আপনি দেখেন 10টা পড়লে এখন যে কোনো একটা তো অপশন আসবে। এখন আপনি যে কোনো একটা আসা মানে তো আপনার কমন আসে, তাই না? তারপরে দেখেন প্রকল্প প্রমাণের সবচেয়ে উৎকৃষ্ট উপায়, প্রকল্প যদি আপনি প্রমাণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার পরীক্ষণমূলক সমর্থন, আমি একটু আগে বলছিলাম, কিন্তু আপনি যদি মানে কোনো জিনিস প্রমাণ করতে চান অবশ্যই আপনাকে পারফেক্ট, উৎকৃষ্ট মানে একদম সর্বশ্রেষ্ঠ, যেটা সর্বশ্রেষ্ঠ। এখন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বলা হয় থাকে আমাদের হচ্ছে একদম ডিরেক্টলি সেটাকে পরীক্ষা করে একটা সমর্থন। সবাই আমি একটা জিনিস পরীক্ষা করে বা একটা জিনিস আবিষ্কার করছি, এখন বিজ্ঞানীরা এটাকে সমর্থন করতেছে না, অন্য অন্য মনীষীরা সমর্থন করতেছে না, তাহলে সমর্থন না থাকলে কিন্তু সেটাকে আমরা বৈজ্ঞানিক কোনো কিছু বলতে পারবো না। এই জন্য আমার অবশ্যই প্রমাণ করতে গেলে পরীক্ষণমূলক সমর্থন থাকা লাগবে। তারপর হচ্ছে রাহু নামক, একটু খেয়াল করেন এখানে বলছে রাহু নামক দেবতা, রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করছে। এটা ভুল কথা না, এগুলো কুসংস্কার। এরকম কুসংস্কার যদি থাকে বা অন্ধবিশ্বাস বলা থাকে, এগুলোকে অন্ধবিশ্বাস, এরকম অন্ধবিশ্বাস, ঠিক আছে? অন্ধবিশ্বাস যদি থাকে, কুসংস্কার বা অন্ধবিশ্বাস, তাহলে মনে রাখবেন এটা কোন ধরনের প্রকল্প? এটা সবসময় হচ্ছে আমার কি হবে? আজগুবি। আজগুবি এটাকে আমরা বলি লৌকিক, বা এটাকে আমরা অবৈজ্ঞানিক বলি। লৌকিক মানে হচ্ছে অবৈজ্ঞানিক, ঠিক আছে? বৈজ্ঞানিকের বিপরীত জিনিস আর কি। ওরে অবৈজ্ঞানিক, ঠিক আছে? অবৈজ্ঞানিক। ওকে, তাহলে আজগুবি হবে যেগুলো, এগুলো আজগুবি কথা, কুসংস্কার, অন্ধবিশ্বাস। তারপরে যদি আসি আমরা
একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তবে ওই প্রকল্পকে শক্তিকে কি বলা হয়? আমরা বলবো ওই প্রকল্প হচ্ছে আমাদের আরোহ সমন্বয়, মানে একাধিক সমন্বয় মানে হচ্ছে একত্র করছে অনেকগুলো জিনিসকে একত্র করা, ঠিক আছে। এখন আরোহ অনেকগুলো আরোহ বা বিশেষ বিশেষ বিষয়গুলোকে একত্র করছে, বিশেষ বিশেষ বিষয়কে একত্র করে যদি ব্যাখ্যা করে অ্যান্সার দিতে পারে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আরোহ সমন্বয়, ঠিক আছে। এরপর দেখেন সাময়িক প্রকল্পের অন্য নাম কি? সাময়িক মানে আমার একটা কাজ চলে যাচ্ছে, মানে আমার সাময়িক বিপদে পড়ছে, তো আমার এক ফ্রেন্ডকে ফোন দিছে, এইটা আমাকে একটু হেল্প কর, ও সাময়িক আমাকে হেল্প করছে, এটাকে আমাদের কাজ চালানো প্রকল্প বলা হয় থাকে। কি বলা হয়? কাজ চালানো প্রকল্প, ঠিক আছে। সাময়িক প্রকল্পের অপর নাম হচ্ছে কাজ চালানো প্রকল্প। তাড়াহুড়ো করে একটা অ্যান্সার দিয়ে দেওয়া, হ্যাঁ এটা, বাট তোমার অ্যান্সার সঠিক না হতে পারে, বাট কাজ চলে গেছে, ও কিন্তু জানে না অ্যান্সার সঠিক কিনা। তারপর আসেন কোন ধরনের প্রকল্প ঘটনা ব্যাখ্যার জন্য, আচ্ছা এটা প্রকল্প, একটু দেখেন কোন ধরনের প্রকল্প ঘটনা ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নয়? কাজ চালানোর প্রকল্প। কারণ আপনি যখন কাজ চালানোর প্রকল্প দিয়ে কিন্তু আপনি ফাইনাল কোনো একটা সিদ্ধান্তে আসতে পারবেন না, বা আপনার এটা দিয়ে কিন্তু আপনার কি হবে না, আপনি কিন্তু ঘটনাকে ব্যাখ্যা করতে পারবেন না, ঠিক আছে। এই জন্য কাজ চালানো মানে হচ্ছে মানে একটা কোনো রকমে জাস্ট বলতে হবে বলে বলা, বাট আপনি যদি প্রপারলি প্রস্তুতি নিয়ে ওটাকে ব্যাখ্যা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রপারলি ওটাকে একদম মানে বৈজ্ঞানিকভাবে তার প্রপার অ্যান্সারটা বের করতে হবে, ঠিক আছে। তারপর আসেন বলছে আলো হচ্ছে তরল প্রকৃতির। ভাই আলো ও কি মনে করেন আলোর সংজ্ঞা ভুলে গেছে, ও এই সংজ্ঞা যদি ভুলে যায়, ওর মনে আছে তরল জিনিস বা একটা তরলের কথা মনে আছে, ও বলছে আলো, আলো তরল পদার্থ, মানে ডিরেক্টলি মানে কোনো রকমে মনে করেন একটা বাচ্চা বলছে মামা আলো কি, ও বলছে আলো একটা তরল পদার্থ, মানে জাইমা একটা অ্যান্সার বলে দিছে, মিথ্যা উল্টা পাল্টা। এটা হচ্ছে কিন্তু আর কাজ চলে গেছে ওই সময়, এটাকে বলবো কাজ চালানো প্রকল্প, একটু মাথায় রাখবেন, এইগুলো কিন্তু ভুল হয় আপনাদের। তারপর আসেন কোন জটিল অস্পষ্ট, এটা হচ্ছে কিন্তু 6 অধ্যায় চলে আসছে অলরেডি, আর আমাদের 6 অধ্যায়। কোন জটিল অস্পষ্ট দুর্বোধ্য বিষয়কে সহজ ও স্পষ্ট করাকে কি বলে? স্পষ্ট করাকে আমাদের বলবে হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন। কঠিন বিষয়কে সহজ বিষয়কে মানে কঠিন বিষয়কে সহজ করা, এটাকে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা বলে। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কোনটি? ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ এক্সপ্লেনেশন, আর হাইপোথেসিস মানে হচ্ছে প্রকল্প, ঠিক আছে, একটু আগে দেখলাম আমরা। তারপরে দেখেন ব্যাখ্যার উদ্দেশ্য কি? মনোভাব প্রকাশ করা, স্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা, জটিল বিষয়কে সহজ করা, সব করে অ্যান্সার হবে, এটা প্রত্যেকটা অ্যান্সার, কারণ প্রত্যেকটা ব্যাখ্যা দিলে আমাদের এইগুলো এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এক কথায়। তারপর দেখেন পৃথিবী ষাঁড়ের ষাঁড়ের শিংয়ের উপর দাঁড়িয়ে, এটি আসলে একটা লৌকিক ব্যাখ্যা, কারণ এটা হচ্ছে একটা মন গড়া কথা, এরকম মন গড়া ব্যাখ্যা যদি মনে করো মন গড়া হয় বা বৈজ্ঞানিক না হয়ে, বৈজ্ঞানিক না হয় এমন যদি মন গড়া ভাবে দিয়েই অন্ধবিশ্বাস কুসংস্কার ভিত্তিতে দিয়ে থাকে তাহলে আমাদের সবসময় সেটা হবে লৌকিক, ঠিক আছে, লৌকিক। ভ্রান্ত বা প্রচলিত ব্যাখ্যার অপর নাম কি? সেম লৌকিক, কারণ ভ্রান্ত জিনিস মানে ভ্রান্ত মানে কি? ভুল হওয়া। বাট এটা গ্রামের অনেক মানুষ কিন্তু এই করতেছে। সাপোজ তুমি সন্ধ্যাবেলায় গ্রামে যদি থাকো, গ্রামে যদি বড় হয়ে থাকো, সন্ধ্যাবেলায় তুমি যদি পিঠা খাও, তোমার আম্মু বলবে এখানে একটু সন্ধ্যাবেলায় কোথাও যাও যদি রাতের দিকে আবার তোমাকে এখানে একটু বা এখানে একটু তোমাকে কি দেয়, হলুদের গুঁড়া লাগাই দেয়, হলুদের গুঁড়া লাগিয়ে দেয় ওখানে। কিন্তু আরো এমন হয় যে মনে করো তুমি হচ্ছে ছোটবেলায় আমাদের সাথে হতো, আমার এখানে ধাক্কা লাগছে বা কারোর সাথে ধাক্কা লাগছে, এখন আমরা বলি কি শিং উঠবে আর একটা ধাক্কা দিতে হবে, এই যে কথাগুলো আমরা ভাবতাম বলতাম, এগুলো সবই হচ্ছে আমাদের লৌকিক ব্যাখ্যা, ঠিক আছে। এখন রাহু নামক দেবতা চন্দ্রকে, এটা কিন্তু বলছি একটু আগে, এটা একটা আজগুবি প্রকল্প, ঠিক আছে, একটু আগে বলছি আজগুবি প্রকল্প বা লৌকিক একটা ব্যাখ্যা। দেখেন সামাদ সাহেব বললেন অতিবৃষ্টি ও পাহাড়ে ঢল হলে এবং নদীর গভীরতা কমে গেলে সাধারণত বন্যা হয়, ভয় কাটানোর উপায় হলো একটা উদ্দীপক হচ্ছে সামাদের কথা। এখন সামাদেরটা দেখি কোনটা প্রকাশ পাইছে, এটা হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি পাহাড়ি ঢলে নদীর গভীরতা কমে যায়, কমে গেলে বন্যা হয়, ঠিক আছে, কথা কিন্তু সত্য। এগুলো কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা করতে পারি, অতিবৃষ্টির কারণে হয়, পাহাড়ি ঢলের কারণে হয়, নদীর গভীরতা কমে গেলে হয়, এটা কিন্তু বিশ্লেষণ। বিশ্লেষণ মানে হচ্ছে মনে করেন সাপোজ নৌকা চালানো, নৌকার চলা। এখন দেখেন নৌকা চলতে গেলে কি আমরা দেখি নৌকা চলতেছে, এখন নৌকা চলতে গেলে কিন্তু এখানে অনেক বিষয় আছে। প্রথমত মাঝির দক্ষতা থাকা লাগে, দেন আমার একটা দাঁড়ের ব্যবহার, দাঁড় প্লাস পালের ব্যবহার প্লাস নদীর স্রোত, এরকম অনেক বিষয় কিন্তু আমাকে ভেবে চিন্তে বিশ্লেষণ করে আমাকে কিন্তু কাজটা করতে হয়, ঠিক আছে। এই জন্য এগুলো একটা বিশ্লেষণ। ঠিক তেমনি পাহাড়ি ঢলের যে কথাটা বললো, এই পাহাড়ি ঢল প্লাস হচ্ছে আমার অতিবৃষ্টি হলে, টানা বৃষ্টি হলে বন্যা হয়, আর নদীর পানি মানে গভীরতা যেটা ছিল এটা কমে গেলেও হয়, ঠিক আছে। তাহলে 1 নাম্বার বুঝলাম, 2 নাম্বারটা দেখে রাখি কারণ পরবর্তীতে আসবে। ভয় কাটানোর উপায় হলো তালুর মধ্যে লবণ রেখে চেটে খাওয়া, কারণ ভয় কাটানোর জন্য আমি তালুর মধ্যে লবণ চেটে খাই না, এটা কোনো কথা? এটা কিন্তু উল্টাপাল্টা কথা না। আর উল্টাপাল্টা কথা মানে এই কোশ্চেন আসলে যদি আসতো তাহলে মনে রাখবেন এটা আসা মানে আমার হচ্ছে এটা কি হবে, অবৈজ্ঞানিক, ঠিক আছে, বা লৌকিক ব্যাখ্যা হবে।
এখন বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কয়টা? মনে করেন বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলে আমাদের ভিত্তি বা রূপ যদি বলে বৈজ্ঞানিক ব্যাখ্যার পরীক্ষা আসে রূপ কয়টা? এই রূপ হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। এক হচ্ছে আমার বিশ্লেষণ, যেটা আমরা একটু আগে পড়ছি, এই বিশ্লেষণ পরীক্ষা এটা থেকে সিকিউ আসে কিন্তু। দেন হচ্ছে শৃঙ্খলা যোজন, কি শৃঙ্খলা যোজন। আর তিন হচ্ছে অন্তর্ভুক্তি, ঠিক আছে, অন্তর্ভুক্তি। এই জিনিসটা মনে রাখবেন, অন্তর্ভুক্তি, এটা হচ্ছে অন্তর্ভুক্তি। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটা। এখন বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কি? অবশ্যই প্রাকৃতিক নিয়ম, অতি প্রাকৃতিক নিয়ম হবে না, সামাজিক নিয়ম হবে না, লৌকিক নিয়ম হবে না, একদম ডিরেক্টলি প্রাকৃতিক নিয়ম। যেমন কার্যকারণ নিয়ম একটা প্রাকৃতিক নিয়ম, মাধ্যাকর্ষণ নিয়ম একটা প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির নিয়মানুবর্তন নীতিও একটা প্রাকৃতিক নিয়ম, ঠিক আছে। লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? লৌকিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে সাধারণ বিশ্বাস, সাধারণ বিশ্বাস, ঠিক আছে, সাধারণ একটা অন্ধবিশ্বাস। লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় কেন? কারণ লৌকিক ব্যাখ্যায় বৈজ্ঞানিক জ্ঞানের কোনো প্রয়োগ থাকে না, এখানে বৈজ্ঞানিক কোনো জ্ঞানের কিন্তু প্রয়োগ থাকে না, ঠিক আছে, বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ না থাকার কারণে ওটা একটা লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? অন্ধবিশ্বাস, কুসংস্কার, অতি প্রাকৃত সত্তার বিশ্বাস, ঠিক আছে, এটা ডিরেক্টলি তিনটাই হবে অ্যান্সার। কারণ কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে বলা হয় কি? শৃঙ্খলা যোজন। মানে হচ্ছে আপনার কারণ, দূরবর্তী কারণ কার্যের মধ্যে আপনি একটা কি করলেন, মনে করেন এটা হচ্ছে একটা রাস্তা, এটা একটা রাস্তা, সাপোজ এটা একটা নদী চলে গেছে, নদী, উপর দিয়ে মনে করেন আপনি রাস্তা নির্মাণ করতে যাচ্ছেন, এই দিক দিয়ে রাস্তা ছিল একটা, এখন কি করবেন, আপনাকে একটা সেতু বানাতে হবে না, এই সেতুটি আপনি কি করলো, এই দুটা নদী বা দুটা রাস্তার মধ্যে একটা শৃঙ্খল যোজন করলো, ঠিক আছে, একটা শৃঙ্খলা বজায় রাখলো, এই শৃঙ্খল বজায় রাখা বলা হয় শৃঙ্খল যোজন, ঠিক আছে, শৃঙ্খল যোজন। কম ব্যাপক নিয়মকে অধিক নিয়মে অন্তর্ভুক্ত করাকে অন্তর্ভুক্তি বলে। মানে আপনি কম জিনিসকে মনে করেন এখানে ছড়াই ছিটাই ছিল, ওকে বললাম না তুই আমার ঘরে আমার বাচ্চা আছে আর তাদের সাথে থাক, আপনি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে নিয়ে আসলেন। মনে করেন হচ্ছে আপনি জানেন হচ্ছে জোয়ার ভাটা কিসের কারণে হয়? মাধ্যাকর্ষণ শক্তির কারণে। এখন আপনি জোয়ার ভাটাকে মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে নিয়ে গেলেন, ওটা বাইরে ছিল, এখানে এর মধ্যে নিয়ে আসলেন, এটা মনে করেন জোয়ার ভাটা, এই জোয়ার ভাটা আলাদা এক জায়গায় ছিল, আলাদা কারণ, এখন আপনি এর ভিতরে নিয়ে আসলেন, এর ভিতরে, ঠিক আছে, এটা হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়ম বা যে সূত্রটা আছে শক্তি। এখন দেখেন এই মাধ্যাকর্ষণ নিয়মের কারণে কি জোয়ার ভাটার কারণ আছে, চাঁদের আমাবস্যার কারণ আছে, তারপর হচ্ছে বস্তুর পতন, তারপর হচ্ছে কেন্দ্রের দিকে আকর্ষণ করা, প্রত্যেক অনেকগুলো, মানে এক কথা মাধ্যাকর্ষণের কারণে যা যা হয় সবগুলো এখানে আমরা একটার মধ্যে অন্তর্ভুক্ত করছি, বাট আপনি আলাদা করে রাখছিলেন জোয়ার ভাটা। তাহলে আপনি কি করলেন, এটা কম ব্যাপক ছিল না, এটাকে অধিক ব্যাপকে নিয়ে গিয়ে যদি আপনি অন্তর্ভুক্ত করেন তাহলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে না, সহজ জিনিস তো। তারপর আসেন বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টা? আমি একটু আগে বললাম এই তিনটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি, এই তিনটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। যদি এমসিকিউ আসে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টা? তিনটাই, এই তিনটা। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যায় সীমাবদ্ধতা কোন ক্ষেত্রে বর্তমান? বৈজ্ঞানিক ব্যাখ্যায় সীমাবদ্ধতা চরম অবস্থার ক্ষেত্রে বর্তমান। মনে করেন চরম খুব কঠিন অবস্থা, এই মনে করেন বন্যা হয়ে গেছে, এই বন্যার সময় আপনি কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যার অ্যাপ্লাই চাইতে আপনি কিভাবে যান বাঁচানো হয় তাদের ওইটাই চেষ্টা করবেন। মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার এই ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, অনেক জটিল অবস্থা, চরম অবস্থা, মানে চরম অবস্থার ক্ষেত্রে, চরম কোন একটা অবস্থা, দারিদ্রের কষাঘাতে পড়ে গেছে দেশ, অর্থ নাই, ব্যাংকে টাকা নাই, সরকারের তহবিলে টাকা নাই, আপনি কিভাবে করবেন? বৈজ্ঞানিক কোনো অ্যাপ্লাই এখন তখন খাটতেছে না, ওই মুহূর্তে তার প্রাণ বাঁচাতে হবে। ওকে, তাহলে চরম অবস্থা মনে রাখবেন। শ্রেণীকরণের ভিত্তি কোনটি? শ্রেণীকরণ করতে অবশ্যই আমি সাদৃশ্য ভিত্তিতে। দেখেন শ্রেণীকরণ, মনে করেন আমি বললাম আমি হচ্ছে অর্থের ভিত্তিতে, অর্থ বা টাকা বলে এক কথায়, এই টাকার ভিত্তিতে আমি হচ্ছে ভাগ করব মানুষকে, তাহলে কি বলবো? দুই ধরনের, একটা ধনী আর একটা হচ্ছে কি গরিব। এখন যারা গরিব তারা আমাদের মতো, আমার মতো মনে করেন অভাবী, তাদেরকে আমি কি অবশ্যই ওই অভাবীর সাদৃশ্য ভিত্তিতে এক জায়গায় রাখবো, তাদের অনেক টাকা তাদেরকে এক জায়গায় রাখবো। এই যে আমরা সাদৃশ্য ভিত্তিতে মানে এক কথায় আমরা যাদের মধ্যে মিল আছে এই তাদেরকে এক করতেছি। সাপোজ মনে করেন গায়ের রঙের ভিত্তিতে ভাগ করি, তাহলে কি পাবো? শ্যামলা, ফর্সা, কালো। এখন মনে করেন এই যারা শ্যামলা তারা ওই সাদৃশ্য ভিত্তিতে এক দলে যাবে, যারা কালো তারা এক দলে, যারা ফর্সা তারা এক দলে, এইভাবে চলে যাবে না? এই জন্য এটাকে বলা হচ্ছে সাদৃশ্য ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়ে থাকে। শ্রেণীকরণের বৈশিষ্ট্য কি? এটি ব্যাখ্যার সাথে জড়িত, এটি বিশেষ কোনো উদ্দেশ্য নিহিত থাকে, এটি এক প্রকার মানসিক প্রক্রিয়া। মনে রাখবেন এটা ব্যাখ্যার জন্য লাগে, কারণ কারা কার দলে যুক্ত এটা আমাদের ব্যাখ্যা করতে হয়। এটি বিশেষ কোনো উদ্দেশ্য থাকে অবশ্যই শ্রেণীকরণের জন্য, এবং এটি এক প্রকার মানসিক প্রক্রিয়া, কারণ মানসিক প্রক্রিয়া মানে মাথা, ব্রেনকে ইউজ করে আপনি ব্যাখ্যাটা দিচ্ছেন, অবশ্যই এটা একটা মানসিক প্রক্রিয়া। অ্যান্সার কিন্তু তিনটাই হবে। তারপরে শ্রেণীকরণের ক্ষেত্রে বস্তু বা ঘটনাকে বিবেচনা করা হয়, সাদৃশ্য বৈসাদৃশ্য লক্ষ্য করা হয়, গুণ ও পরিমাণ বিচার করা হয়।
বস্তু। দেখেন এখানে কথা হচ্ছে আপনার গুণ পরিমাণ বিচার করা হয় না, গুণ পরিমাণ বিচার করা হয় না, সাদৃশ্য বৈশিষ্ট্য খেয়াল করা হয় আর ওই ঘটনাকে বিবেচনা করা হয়। সুতরাং আমার 3 নাম্বার হবে না, এটা একটু মানে মনে রাখতে হবে, এরকম কোশ্চেন পরীক্ষা আসে। আচ্ছা তারপরে আসি, শ্রেণীকরণ কত প্রকার? শ্রেণীকরণ মনে রাখবেন 2 প্রকার। এটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ আর এটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। এই দুইটা থেকে আমাদের একটা সিকিউ মাস্ট আসবে, সেটা হচ্ছে মনে করেন প্রকৃতি প্রদত্ত যে জিনিসগুলো পাইছি এগুলো প্রাকৃতিক, আর আমরা আমাদের সুবিধার্থে যেগুলো করছি এগুলো হচ্ছে কৃত্রিম। এই জিনিসগুলো মনে রাখবেন। তাহলে শ্রেণীকরণ 2 প্রকার, প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, দেন আসেন শ্রেণীকরণ কোন ধরনের প্রক্রিয়া? অবভিয়াসলি একটা মানসিক প্রক্রিয়া। যদি মানসিক প্রক্রিয়া থাকে এবং একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া হয়, বাট বৈজ্ঞানিক প্রক্রিয়া তো শুধু অনলি কোন প্রক্রিয়া বলেন তো? অনলি বৈজ্ঞানিক প্রক্রিয়া হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণটা। এই জন্য বলবো শ্রেণীকরণ এক ধরনের মানসিক প্রক্রিয়া, কারণ আমাদের মাথা খাটিয়ে ভেবে চিন্তে আপনি অ্যান্সার করতেছেন, অবশ্যই একটা মানসিক প্রক্রিয়া। দেন আসেন প্রাকৃতিক শ্রেণীকরণের অপর নাম কি? আমরা বলছি একটু আগে, প্রাকৃতিক শ্রেণীকরণের অপর নামই হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীকরণ। প্রাকৃতিক শ্রেণীকরণের অপর নামই হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীকরণ। তারপর আসেন হচ্ছে সবজি, ফুলকপি, বাঁধাকপি, এগুলো আমরা জাস্ট আমাদের সুবিধার্থে না, এগুলো পৃথিবীতে এসে আমরা নামকরণ বুঝে গেছি। এগুলো হচ্ছে আমরা ওটার বৈশিষ্ট্যের ভিত্তিতে ওটার নাম দিছি, এই জন্য এটা একটা প্রাকৃতিক শ্রেণীকরণ। ঠিক আছে, এক কথায় মনে রাখবেন প্রকৃতি প্রদত্ত অধিকাংশই জিনিসই সব হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ বা বৈজ্ঞানিক শ্রেণীকরণ। তারপর আসেন গুণের মাত্রা অনুসারে যে শ্রেণীকরণ করা হয় তাহলে হচ্ছে অবশ্যই সেটা ক্রমিক। মনে করেন গুণ, আপনার ভিতরে গুণ আছে, আপনি হচ্ছে ক্লাস 6-এ পড়ার মতো, তাহলে আপনি অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে পড়বেন, তারপর সপ্তম, তারপর অষ্টম, তারপর নবম, দশম, এভাবে 11 মানে 11, 12 মানে হচ্ছে দ্বাদশ শ্রেণী, এইভাবে আর কি। তাহলে অবশ্যই এটা ক্রমিক শ্রেণীকরণ। ঠিক আছে, কৃত্রিম শ্রেণীকরণের উদ্দেশ্য কি? সর্বজনীন, ব্যক্তিগত, বিশেষ। কৃত্রিম শ্রেণীকরণ আসলে সর্বজনীন, ব্যক্তিগত উদ্দেশ্যে কৃত্রিম শ্রেণীকরণ করা হয় না, সেটা হচ্ছে সর্বজনীন, সবার জন্য করা হয় এবং একটা বিশেষ উদ্দেশ্য থাকে সেখানে। তাহলে 1 আর 3 মানে বেসিক্যালি এই কোশ্চেনগুলো একটু দেখে আপনার মনে হবে কঠিন, বাট এগুলো একটু ভেবে চিন্তে অ্যান্সার করবেন। ঠিক আছে, দেখেন নিঝুমের বই সংগ্রহের শখ আছে, মানে তিনি চাই সে হচ্ছে একটা, তার একটা লাইব্রেরি থাকবে, কালেকশন অফ বুকস থাকবে, তার একটা তাক থাকবে, ওইখানে নিজের একটা পার্সোনাল লাইব্রেরি, সেটা তার শখ আছে। সে তার বইগুলো মানে অধ্যক্ষর অনুযায়ী, মানে হচ্ছে এ মানে ক খ এক কথা এ টাইপের বই, দেন বি এর বই মানে বি দিয়ে বইয়ের নাম আর কি, সি দিয়ে যে বইগুলো নাম, এইভাবে 1 বাই 1 মানে এ বি সি এই অনুসারে রাখছে, আলমারিতে সাজিয়ে রাখলো, ফলে তার অনুযায়ী বইটি সে সহজে পেয়ে গেল। এটা তার নিজের ব্যবহারের জন্য করছে, তার মানে এটা কৃত্রিম, মানে তার নিজের ব্যবহারের জন্য সে করছে, তার এটা কিন্তু বই কিন্তু প্রকৃতি প্রদত্ত জিনিস না। বলছি প্রকৃতি প্রদত্ত না হলে সবসময় সেটা কৃত্রিম হবে। ঠিক আছে, কৃত্রিম। তারপরে দেখেন রফিক উদ্দিনকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রীতে বিভক্ত করলো, রফিক উদ্ভিদকে। ঠিক আছে, তাহলে এই রফিক যে একবীজপত্রী দ্বিবীজপত্রী করছে, রফিকের শ্রেণীকরণ মানে হচ্ছে বৈজ্ঞানিক শ্রেণীকরণ। আর বৈজ্ঞানিক শ্রেণীকরণ যদি অপশন না থাকে তাহলে মনে রাখবেন এটা একটা প্রাকৃতিক শ্রেণীকরণ। ঠিক আছে, এটা একটা প্রাকৃতিক শ্রেণীকরণ। ওকে, আর পরে এটা দেখবো, রফিকের বোন রাবেয়া রান্না ঘরের তাকে এক পাশে প্লেট, তার পাশে গ্লাস, অন্য পাশে, তাহলে এটা কৃত্রিম শ্রেণীকরণ হবে। ওটা একটা কৃত্রিম শ্রেণীকরণ। ঠিক আছে, যদি ওটা চাইতো পরীক্ষা তাহলে আমরা কৃত্রিম দেখাতাম। মিসেস আলী তার রান্নাঘরে জিনিসপত্র অনুযায়ী সাজিয়ে রাখছে, তার কম সময়ে প্রয়োজন মতো পাওয়া যায়। তো সেম কথাই, এই ধরনের শ্রেণীকরণকে বলবো কৃত্রিম শ্রেণীকরণ, কারণ তার পার্সোনাল ইউজের কারণে সে এটা রাখছে। ঠিক আছে, এবং প্রকৃতি প্রদত্ত না। গ্রন্থাগারে বইপত্র লেখকের নামানুসারে সাজানো কোন ধরনের? যদি গ্রন্থাগারে বই থাকে সেগুলো লেখকের নাম অনুসারে সাজানো থাকে, এটা কোন ধরনের শ্রেণীকরণ হবে? লেখকের নাম অনুসারে। অবশ্যই কৃত্রিম, কজ আমাদের পার্সোনাল ইউজের কারণে করছে, এগুলো প্রকৃতি প্রদত্ত না। প্রকৃতি প্রদত্ত হলেই সেটা প্রাকৃতিক বা বৈজ্ঞানিক, এবং সেটা মনে রাখবেন, বারবার বলতেছি, সেটা হবে অবশ্যই প্রকৃতি প্রদত্ত। ঠিক আছে, প্রকৃতি প্রদত্ত। দেন কোন গ্রিক যুক্তিবিদ প্রথম সম্ভাবনা শব্দটি? এটা হচ্ছে আমাদের পাইরো। পাইরো একজন সংশয়বাদী, উনি ছিলেন একজন সংশয়বাদী। ঠিক আছে, সংশয়বাদী একজন, উনি মরমী একজন সাহিত্যিক বা উনি একটা যুক্তিবিদ বলা হয়ে থাকে। উনি হচ্ছে সবসময় সংশয়ে থাকতো, এটা হবে নাকি এটা হবে, উনি আসলে কনফিউশনে থাকতো দুইটা জিনিসের মধ্যে, মধ্যবর্তী একটা অবস্থা উনি বের করতো। এই জন্য পাইরোকে বলা হয় প্রথম সংশয়বাদী বা প্রথম সম্ভাবনা শব্দটি ব্যবহার করেন। আর পাইরো যে শব্দটা ব্যবহার করছে সম্ভাবনা অর্থ, সেটা হচ্ছে শ্যাত। এই শ্যাত শব্দের প্রবক্তা হচ্ছে, এই শ্যাত মানে হচ্ছে হয়তো বা সম্ভবত, আর এইটার আবিষ্কারক হচ্ছে সেই পাইরোই, যিনি হচ্ছে সংশয়বাদী একজন যুক্তিবিদ। ঠিক আছে, উনি এই পাইরো বলছে শ্যাত মানে হচ্ছে সম্ভবত বা হয়তো। ঠিক আছে, তার মানে সম্ভবতটা অ্যান্সার। তারপরে দেখবো হচ্ছে
সম্ভাবনা কি? আসলে সম্ভাবনা হচ্ছে একটা নিশ্চিত ঘটনা নাকি একটা মাত্রার ব্যাপার? অবভিয়াসলি একটা মাত্রার ব্যাপার। নিশ্চিত ঘটনা তো আসলে সম্ভাবনা না। নিশ্চিত ঘটনা তো মানে নিশ্চিতই। সম্ভাবনা তো নিশ্চয়তা অনিশ্চয়তা একটা মধ্যবর্তী অবস্থা। সে সম্ভাবনা মানে কি? নিশ্চয়তা, মানে এটা ঘটবে কি ঘটবে না, এই নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা হচ্ছে আমাদের কি? সম্ভাবনা। বাট সম্ভাবনা বেসিক্যালি একটা মাত্রার ব্যাপার, মাত্রার ব্যাপার। ঠিক আছে, তারপর যদি আসি আমরা, সম্ভাবনার অবস্থান কোথায় থাকে? সম্ভাবনা অবস্থা নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। মানে আমাদের সম্ভাবনার অবস্থান যদি কোথায় থাকে, মনে রাখবেন আমাদের মনে থাকে, মনে, মানে মানসিক প্রক্রিয়ায়। ঠিক আছে, তার মানে বাস বেসিক্যালি মনে হবে সম্ভাবনা মানে হচ্ছে নিশ্চয়তা অনিশ্চয়তার একটা মধ্যবর্তী একটা অবস্থা। মানে সে 50-50 চান্স, নিশ্চিত হতে পারে অনিশ্চিত হতেও পারে। ঠিক আছে, তারপর আসেন, একটি হাসপাতালে 50 জন রোগীর মধ্যে 5 জন মারা গেল, এক্ষেত্রে তাদের মৃত্যুর হার কত? দেখেন আমরা জানি সম্ভাবনা একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবেন, তাহলে আপনারা বেসিক্যালি সকল নিয়মে পারবেন। আমি বলে দিচ্ছি, সম্ভাবনা মানে হচ্ছে আমার কি হয় বলেন তো? সম্ভাবনা হচ্ছে মনে করেন আমার অনুকূল ক্ষেত্রসমূহ, এটাকে বলি অনুকূল, মানে হচ্ছে আমার জানা যেগুলো অনুকূল ক্ষেত্রসমূহ ডিভাইড হচ্ছে আমার মোট ক্ষেত্রসমূহ। এখন আমার যদি এরকম টাইপের কোশ্চেন দিয়ে বলে, এইটা জাস্ট ডিরেক্টলি মানে একটা সংখ্যা আর একটা সংখ্যা, জাস্ট দুইটা সংখ্যা বের করতে বলে, মানে অনুকূল মোড আছে এবং কয়টা, মোডের মধ্যে কয়জন, মনে করেন একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, ওই 50 জন স্টুডেন্টের মধ্যে আছে ক্লাসে উপস্থিত ছিল 10 জন, তাহলে উপস্থিতির সম্ভাবনা কত পরবর্তী দিন? তাহলে ওই ভিত্তিতে যদি বের করতে পারি তাহলে আমার কি হবে? 50কে আমি 10, বা এখানে দেখেন খেয়াল করেন, আমরা বলছি এখানে হচ্ছে অনুকূল ক্ষেত্র মনে করেন কত? 5, তাহলে 5 আর মোট ক্ষেত্র, মোট হাসপাতালে রোগী হচ্ছে 50, তাহলে 10 মানে 50 এখানে, তাহলে 5 এটা 1/10, তাহলে এই যে দেখেন 10 আর 1, 10:1 যদি হয় তাহলে সেটা অ্যান্সার হবে। কারণ আমার ওটাতে 10 দিয়ে আসছে, কেননা 10 জনের মধ্যে একজন হচ্ছে, মানে এতে 5-10কে 50 না, সিম্পল জিনিস। এবং এরকম যদি পরীক্ষা এমসিকিউ বা সিকিউতে দেয় তাহলে এটা প্রথম নিয়ম মনে রাখবেন, আমাদের সম্ভাবনা নিয়ম আছে, আমরা একটু পরে দেখবো আমাদের কোশ্চেনে আছে আজকে যে সম্ভাবনা নিয়ম কয়টা, সেখানে আছে এটা, এবং কোন নিয়ম অ্যাপ্লাই করে ওই ম্যাথটা আপনি বের করছেন, এটাও পরীক্ষা চাই যে আপনি কোন নিয়ম অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, দেখেন তারপরে আসি, যে বলছে আকাশে মেঘের গর্জন দেখে মা নাবিলকে বাইরে যেতে নিষেধ করলেন, কারণ একটু পরে বৃষ্টি হতে পারে। উদ্দীপকের নিচের কোনটির সাথে যুক্ত? উনি কিন্তু একটা ডিসাইড, উনি ভাবছে যে হতে পারে বৃষ্টি, মানে উনি বলছে হতে পারে। ঠিক আছে, এই যে হতে পারে মানে উনি একটা কনফিউশন আছে, হতে পারে উনি কিছু মনে করেন নমুনা দেখছে, নমুনা বা দৃষ্টান্ত দেখে ওনার মনে হচ্ছে, মনে হতে পারে। ঠিক আছে, মনে হতে পারে, এরকম টাইপের জিনিস আসা মানে সম্ভাবনা আছে সেখানে। ঠিক আছে, সম্ভাবনা, উনি দেখছে গতকালও এরকম ছিল আবহাওয়া, তা বৃষ্টি হয়েছে, আজকে হতে পারে, দ্যাট মিনস সম্ভাবনা। তারপর আসি, বৃষ্টি হতে পারে এই অংশটা জড়িত অভিজ্ঞতা, তথ্য, বিশ্বাস। আসলে সব কয়টা, কারণ উনি গতদিন দেখছে এরকম আবহাওয়া ছিল, বৃষ্টি হয়েছে, তাহলে অভিজ্ঞতা। তারপরে তথ্য কি? উনি দেখছে অনেক পরিসংখ্যান, ওই পরিসংখ্যানে দেখা গেছে যে এমন ওয়েদার থাকলে বৃষ্টি হওয়ার পসিবিলিটি বেশি, দেন বিশ্বাস হয়ে গেছে ওনার যে মেঘ হলে বৃষ্টি হবে, তাহলে এই বিশ্বাস, অভিজ্ঞতা, তথ্য সবগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন দেখেন নিশ্চিত অনিশ্চিতের মধ্যবর্তী অবস্থা মানে কি? অবভিয়াসলি একটা সম্ভাবনা। আর অপনয়ন মানে মনে রাখবেন ত্রুটি বাদ দেওয়া, এটাকে বলা হয় ত্রুটি বাদ দেওয়া, ত্রুটি বাদ দেওয়া। ঠিক আছে, আর ধরুন নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা হচ্ছে সম্ভাবনা। আর আকস্মিকতা মানে একটু বলে দেই, আকস্মিকতা মানে হচ্ছে আপনার হঠাৎ, ঠিক আছে, হঠাৎ ঘটা। আর আকস্মিকতা অপনয়ন মানে হচ্ছে অপনয়ন মানে ত্রুটি বাদ দেওয়া। কি বাদ দেওয়া? তাহলে আকস্মিকতার মধ্যে কি করা? কার্যকারণ, এটাকে সংজ্ঞায় বলা হয় কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা বা স্থাপন করা, সেটাও করলে আমার হচ্ছে আকস্মিকতার অপনয়ন হবে। ঠিক আছে, মানে ত্রুটি বাদ হয়ে যাবে। আচ্ছা, আগামীকাল বৃষ্টি হতে পারে, অবশ্যই এটা একটা সম্ভাবনা, কারণ সম্ভাব্যতা। ঠিক আছে, বৃষ্টি হতে পারে। সম্ভাবনার মাত্রা গাণিতিক মান কত? গাণিতিক মান মনে রাখবেন 1 থেকে 100, জিরো না, 1 থেকে মানে 1 থেকে 100 না, 1 থেকে 99, 1 থেকে 99। ওকে, তারপরে দুটি বিচ্ছিন্ন ঘটনার একত্রে সংযোগ কি বলা হয়?
আপনি যদি দুটি বিচ্ছিন্ন ঘটনাকে একত্রে নিয়ে আসেন, দেন বিচ্ছিন্ন আছে বিচ্ছিন্ন, এটাকে আমরা বলি হচ্ছে আকস্মিকতা। আচ্ছা মনে রাখেন, আপনার বোন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, আপনার বোন হচ্ছে কোথায় পড়াশোনা করে? অস্ট্রেলিয়ায়। এখন উনি, আপনার তো আপনার বোন মানে আপনার অনেক ফেভারিট একজন মানুষ উনি, এখন উনি দেশে আসবে আপনাদের বলে নাই, জানেন না কবে আসবে। হঠাৎ করে আপনি সকালে আপনাদের কলিং বেল দিচ্ছে, আপনি গিয়ে আপনার দরজা খুললেন, গেটটা খুললেন, গেটের দরজাটা যেটা ওটা খুলে দেখলেন যে আপনার রুমে, আপনার দরজার সামনে আপনি ঘুম ঘুম চোখে তাকাচ্ছেন, আপনার দরজার চোখের সামনে দেখলেন আপনার বোন দাঁড়িয়ে, আপনি কিন্তু এমন হয়ে যাবেন, মানে হা হয়ে যাবেন, পরে আপনার বোনকে জড়িয়ে ধরবেন আর কি। বেসিক্যালি বিষয়টা কি হয়, আপনি আকস্মিকভাবে অবাক হয়ে যান, এটা হচ্ছে আকস্মিকতা, ঠিক আছে। এবং এই দুটো বিচ্ছিন্ন ঘটনা ছিল, কারণ আপনার বোনও জানতো না, আপনার বোন আপনাদের বলে নাই আপনি আসবেন, উনি আসবে, আর আপনারাও জানতেন না উনি আসবে, ঠিক আছে। আরো একটা জিনিস হচ্ছে, আপনার বোনও জানতো না যে দরজা খুললে আপনি আসবেন, তা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে বেসিক্যালি এখানে দুইটা বিচ্ছিন্ন ঘটনা একত্রিত হচ্ছে। দেন কারণ সম্পর্কে আমাদের জ্ঞান অপূর্ণ থাকে কোনটির কারণে? কারণ সম্পর্কে আমাদের জ্ঞান অপূর্ণ থাকে আকস্মিকতার কারণে, কারণ আমরা আকস্মিকতাই হচ্ছে কারণ সম্পর্কে জ্ঞান জানি না। আর যদি জানতাম তাহলে আমাদের কার্যকারণ সম্পর্ক থাকতো, ঠিক আছে। এখানে কার্যকারণ সম্পর্ক থাকে না, এই জন্য আকস্মিকতার কারণে। তারপর দেখেন, করিম তার বসত ভিটা সংস্কার করার জন্য মাটি খুঁড়তে গিয়ে ছোট একটি কলসি পেলেন, কলসির মুখ খুলতেই দেখলেন বেশ কিছু সোনার মোহর। তিনি আর্থিক ভাবে যে সচ্ছলতা আসলো তার, ঠিক আছে। এটা কাকে নির্দেশ করছে? ডিরেক্টলি উনি হঠাৎ করে একটা কলসি পেয়ে গেছে, উনি কি জানতো ওনার মানে বাসার নিচে ওখানে বহত ভিটার ওখানে যে কলসি পাবে? তাহলে তো আগেই যখন দরকার ছিল তখনই বের করে নিত, তাই না? এটা হচ্ছে একটা আকস্মিকতা। তারপর আসি, উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির মানে কি হঠাৎ করে ঘটে যায়, কার্যকরণ সম্পর্কে অজ্ঞাত থাকে। হ্যাঁ, হঠাৎ করে ঘটে যায়, এক্ষেত্রে জ্ঞান সীমাবদ্ধ থাকে। তাহলে বেসিক্যালি আমাদের অ্যান্সার সব কয়টাই, কারণ আমাদের সীমাবদ্ধ জ্ঞানের কারণে আকস্মিকতা ঘটে, কার্যকরণ সম্পর্ক থাকে না বলে আকস্মিকতা ঘটে, হঠাৎ করে ঘটে যায়। তারপর যদি বলি, বাসে উঠে মইনুল সিটে বসতেই দেখে তার পাশের সিটে ছোটবেলা বন্ধু আইনুল বসে আছে, তাহলে হঠাৎ করে দেখে তাহলে কি হবে? এটা কিন্তু আকস্মিকতা, ঠিক আছে। দুই বন্ধু সাক্ষাতের পর বৃষ্টি, দেখেন মেঘলা, তারপরে তাকিয়ে দেখলো যে তারা ভাবলো বৃষ্টি হতে পারে, তার মানে তখন তাদের যখন দেখা হয়েছে তখন তারা জানালা দিয়ে বাইরে দেখছে, বাইরে দেখে দেখে বৃষ্টি হতে পারে, এটা হচ্ছে একটা সম্ভাবনা, ঠিক আছে, সম্ভাবনা। তাহলে দুই বন্ধুর মধ্যে যে দেখা হয় সেটা সম্ভাবনা, আর দুই বন্ধুর সাক্ষাৎ এবং বৃষ্টি হতে পারার মধ্যে কার্যকরণ সম্পর্কের যে ধারণা, অজ্ঞতা এবং হচ্ছে অপূর্ণ জ্ঞান, ঠিক আছে। ওকে, তারপর আসেন, সম্ভাব্যতা পরিমাপের নিয়ম কয়টা? হ্যাঁ আমি বলছিলাম সম্ভাবনা পরিমাপের নিয়ম হচ্ছে আমাদের চারটি। আপনাদের একটা সিকিউ যাতে সহজ করে আপনারা দেখতে পারেন সেটা বলে দেয়। এই সম্ভাবনা পরিমাপের নিয়ম তো চারটা, এবং এখানে এই সম্ভাবনা নিয়মের আমাদের সিকিউ আসে হচ্ছে 2 নাম্বার নিয়ম আর 3 নাম্বার 4 নাম্বার থেকে। এক কথা 2, 3, 4, বাট 4 পরীক্ষা আসে যখন আপনার মনে রাখবেন অসম্ভাবনার কথা বলবে, সেই ক্ষেত্রে আপনার এই 4 নাম্বারটা আসবে, অসম্ভাবনা বের করতে বললে, ঠিক আছে। একটু এই জাস্ট 4টা নিয়মের মধ্যে 1 নাম্বার প্রথম নিয়ম নিয়ে কিন্তু এমসিকিউ খুব সহজ। মনে করেন আপনাকে বললাম একটা তাসের, তাস তো চেনেন, তাসের এই তাসের কার্ডে 52টি কার্ড থাকে, 52টি, ঠিক আছে। আচ্ছা, একটা তাসে 52টি কার্ড থাকে, 52টি কার্ড। এখন এই 52টা কার্ডের মধ্যে আপনাকে বললো যে কোনো একটি কার্ড টানলে টেক্কা ওঠার সম্ভাবনা কত। এখন আপনাকে তো জানতে হবে একটি তাসের কার্ড যে 52টা কার্ড থাকে, এই 52টা কার্ডের মধ্যে 4 ধরনের কার্ড থাকে। কয় ধরনের? 4 ধরনের। এই 4 ধরনের কার্ডের মধ্যে আপনার হচ্ছে মনে রাখতে হবে যে 4 ধরনের কার্ডের মধ্যে সবটি কার্ড 13টি করে থাকে, এই প্রত্যেক ধরন 13টি করে, তাহলে 4 তারাং কত? 52। এখন এই প্রত্যেকটা 4 ধরনের কার্ডের মধ্যেই টেক্কা একটি করে আছে, তাহলে কয়টা করে আছে? 4, 1 গুণ 4, তাহলে 4টি কার্ড আছে, 4টি টেক্কা আছে। তাহলে আপনি এখন 52 কে 4 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসবে? বা আপনি 4 উপরে অনুকূল ঘটনা 4 আর মোট ঘটনা 52, তাহলে 1/13, তাহলে ওই টেক্কা ওঠার সম্ভাবনা কত? 1/13। পরে কিন্তু এগুলো এমসিকিউ আসে, আপনি জাস্ট ওই সূত্র যদি অ্যাপ্লাই করতে পারেন তো হবে। আপনাদের একটু ভালোভাবে বলবো আমি, আপনারা এই 2, 3, 4 এই 3টা নিয়ম একটু ভালো করে দেখবেন, বইতে আছে একদম খুব সহজ ব্যাখ্যা। যদি তাও না পারেন আমারই ক্লাস নেওয়া আছে, কোনো একটা মানে সার্চ দিলে পাবেন, আপনি সমস্যা নেই, আপনি বই দেখলেই পারবেন, এটা বই দেখলেই পাবেন, ঠিক আছে। খুব সহজ জিনিস কিন্তু এটা। তাহলে সম্ভাবনা নিয়ম কয়টা? 4টা। এই 4টা নিয়মে 2, 3, 4 থেকে সিকিউ আসবেই, আমরা আজকেও দেখবো আপনাদের। তাহলে কয়টা নিয়ম? 4টা। পরে আসি, শাহিনদের গ্রামে 100 জনের মধ্যে 80 জন রোগমুক্ত থাকে, শাহিনদের গ্রামে রোগ মুক্তির সম্ভাবনা কত? 4/5। দেখেন খেয়াল করেন, আমরা এখানে জাস্ট ওই সূত্র দিয়ে করবো। সম্ভাবনার সূত্র কি ছিল? অনুকূল ঘটনা বাই মোট ক্ষেত্র। এখানে মোট ক্ষেত্র হচ্ছে 100 আর অনুকূল ঘটনা হচ্ছে 80, মানে রোগমুক্ত ছিল। তাহলে এটাকে ভাগ করলে, আমি 20 দিয়ে ভাগ করলে কত? 4, আর এখানে 20 দিয়ে ভাগ করলে 5, মানে 4। দেখেন আমার যদি বলি 4, 20 কত? মানে 20 দিয়ে করলে 4, 20 তো 80 হয় না, আর এখানে 5, 20 হচ্ছে 100, 4
সেই হিসেবে আমি 20 দিয়ে কাটলে 4 থাকে আর 5 থাকে, তাহলে 4/5, দেখেন 4/5। তাহলে এটা হচ্ছে আমার প্রথম নিয়মটা হবে, কারণ এরকম একটা তথ্য দিয়ে যদি অ্যান্সার চাই কোনো মানে দুটার বস্তুর মধ্যে, মানে 5 দিন মেক করলে 1 দিন বৃষ্টি হয়, 5 দিন মেক করলে 4 দিন বৃষ্টি হয়, আবার 10 দিন মেক করলে 1 দিন ঘূর্ণিঝড় হয়, যদি এরকম কোশ্চেন থাকে তাহলে 2 নাম্বার নিয়ম। এইভাবে আপনার এই তথ্যগুলো কিন্তু এনাফ তথ্য আসতেছে, যখন একটা এরকম তথ্য দিয়ে বলবে তাহলে সেটা প্রথম নিয়ম। আমরা অনুকূল ঘটনা মোট ক্ষেত্র দিয়ে যদি বের করতে পারি। তারপর দেখি শাহিন লঞ্চে করে ঢাকায় যাচ্ছিল, বরিশালের মানুষ, ঠিক আছে, তাহলে ঢাকায় যাচ্ছিল লঞ্চে করে। দেন হচ্ছে লঞ্চে এক ব্যক্তি তার নাম ধরে ডাকছিল, সে লক্ষ্য করলো লোকটি তার পরিচিত লাগছে, লোকটি তার ছোটবেলা বন্ধু মনির। এই যে বিষয়টা ঘটলো তার সাথে, তাহলে কি হবে, এটা কিন্তু একটা আকস্মিকতা। প্রত্যাশিতভাবে ঘটেছে না। কার্যগণ সম্পর্কে অজ্ঞতা, হ্যাঁ কার্যগণ সম্পর্কে অজ্ঞতা, আর গণিত শাস্ত্রের প্রয়োগ নাই। আকস্মিকতায় মনে রাখবেন কোনো গণিত শাস্ত্রের প্রয়োগ থাকে না। এরপরে আমরা তাহলে বেসিক্যালি আপনাদের প্রথম থেকে যে দ্বিতীয় পত্রের এমসিকিউ গুলো পড়লাম, আপনার এই টাইপের এমসিকিউ গুলো পড়বেন প্লাস ক্লাসটা করবেন, আশা করি আপনার ভালো একটা মার্কস আসবে, এখান থেকে কমন গুলো আসবে। দ্বিতীয়ত হচ্ছে আমি অনেক বিষয় আলোচনা করে ফেলছি ক্লাসে, এই যে 1 ঘন্টা 20-15 মিনিট আলোচনা করলাম জাস্ট এমসিকিউ নিয়ে, এটা করলে এনাফ। এরপর আমরা আপনাদের জাস্ট আর কয়েক মিনিটের মধ্যে কিছু সিকিউ দেখাই দেবো, যে ধরনের সিকিউগুলো আমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। একটু প্রথম থেকে দেখি। মানুষ হয়, এটা কিন্তু মনে করেন 1 নাম্বার সিকিউ, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সুখী বা সুখপ্রিয় জীব, ঠিক আছে। চোখ হয় নয়ন, পাপ নয় পুণ্য। এখন আমি আপনাদের বলছিলাম যৌক্তিক সংজ্ঞার, এই যে এটা যৌক্তিক সংজ্ঞা থেকে আসছে, এই যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা ছিল, নিয়ম ছিল কিন্তু 5টি। এই 5টি নিয়মের মধ্যে দেখেন তো এইটা আমাদের 5টি নিয়মের মধ্যে 5টা নিয়ম একটু ভালো করে মনে রাখতে হবে না। 5টা নিয়মে দেখেন, আমি একটু এই সাইডে যাই। 5টা নিয়মে দেখেন এই মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সুপ্রিয় জীব, এইটা দেখেন প্রত্যেকটা মানুষকে সুপ্রিয় না, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সুপ্রিয় না, প্রত্যেকটা মানুষ সুখ চাই, সুপ্রিয় না এমনটা না। তাহলে এটা কিন্তু আমাদের কি, এটা আমরা যদি বলি এটা কি বাহুল্য নাকি এটা হচ্ছে আপতিক, আপনাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আপনি জাস্ট বুঝবেন এটা কি আসলে আমাদের উপলক্ষণ আসছে নাকি হচ্ছে অবান্তর লক্ষণ আসছে। সেই উপলক্ষণ আসলে বাহুল্য, অবান্তর লক্ষণ আসলে আপতিক বা অবান্তর, ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। দেন চিত্র দেখেন, এটা বলছে চোখ হয় নয়ন, চোখ হয় নয়ন, চোখ মানে যা, নয়ন মানেও তাই। তার মানে এটা কি আসছে, এটা আসলে চক্রক, মানে সেম জিনিস আসছে, সমর্থ শব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করলে চক্রক সংজ্ঞাজড়িত অনুপপত্তি ঘটে। তারপর দেখেন পাপ নয় পুণ্য, আমাদের বলছে যৌক্তিক সংজ্ঞা অলওয়েজ ইতিবাচক দিতে হবে, নর্থকভাবে দেওয়া যাবে না, যার কারণে এটা নর্থকভাবে দিচ্ছে। যদি বলি মানুষ নয় অমানুষ, মানুষ নয় অমানুষ, এইভাবে সংজ্ঞা দিলেও কিন্তু সেটা কি হবে, নর্থক হবে, যার কারণে এটাও নর্থক। তাহলে এটা হচ্ছে চক্রক, এটা হচ্ছে নর্থক, এই দুটার মধ্যে পার্থক্য আলোচনা করতে বলছে, ঠিক আছে। তাহলে আপনি বেসিক্যালি কোশ্চেন বুঝতে পারছেন কোন নিয়ম কোনটা থেকে আসে। আমি বলছি আপনি প্রথম অধ্যায় মানে আপনি 3 নাম্বার নিয়ম পরীক্ষা পাবেনই, 2 নাম্বার নিয়ম মানে পাবেনই, ঠিক আছে, এই দুটো মাস্ট পাবেন। এরপরে দেখেন এটা বলছে মানুষকে আপনি যদি সৎ বিদ্বান দীর্ঘকায়ী, ঠিক আছে, আবার বলছে মানুষকে শিক্ষিত অশিক্ষিত ভাগ করছেন। এখন দেখেন 2 এর বিভাজন প্রক্রিয়া কি সঠিক বা যৌক্তিক 1 বিভাগের 4র্থ নিয়ম অনুসারে বিশ্লেষণ করো। আমাদের বলে দিচ্ছে এটা কয় নাম্বার নিয়ম লঙ্ঘন করছে, দেখছো কত সহজ, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে এমনই আসে। এখন দেখেন সৎ, যে সৎ সে বিদ্বান হতে পারে, যে সৎ সে দীর্ঘকায় মানে দীর্ঘ লম্বা হতে পারে, যে লম্বা ছেলে সে বিদ্বান হতে পারে, সে সৎ হতে পারে, মানে প্রত্যেকের সাথে কি হচ্ছে, মিশে যাচ্ছে। এমন যদি মিশে যায় তাহলে মনে রাখবেন এরকম কোশ্চেন মানে সেটা হচ্ছে কি পরস্পরাঙ্গী। আমরা বলছিলাম উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হবে, যদি বিচ্ছেদক না হয় তাহলে পরস্পরাঙ্গী অনুপপত্তি ঘটবে। এখানে পরস্পরাঙ্গী অনুপপত্তি ঘটছে, 1 নাম্বার মানেই হচ্ছে পরস্পরাঙ্গী। এখন যদি 2 নাম্বার উদ্দীপকটা দেখি, মানুষকে শিক্ষিত অশিক্ষিত ভাগ করছে, এখানে কোনো অনুপপত্তি ঘটতেছে না, তার মানে এটা হচ্ছে দ্বিকোটিক বিভাগকে নির্দেশ করছে। কাকে, দ্বিকোটিক বিভাগকে নির্দেশ করছে, ঠিক আছে। তাহলে এটারে যে 2 আর চিত্র বিভাজন প্রক্রিয়া কি সঠিক, অবশ্যই সঠিক, কারণ আমরা জানি দ্বিকোটিক বিভাগে কোনো নিয়মের লঙ্ঘন ঘটে না, সকল নিয়ম মানে, যার কারণে দ্বিকোটিক বিভাগ মানে হচ্ছে আমাদের এটা ঠিকঠাক হচ্ছে, বুঝতে পারছেন, সকল নিয়ম মানছে এবং এই প্রক্রিয়াটা একটা সঠিক প্রক্রিয়া। তাহলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বেসিক্যালি কোন টপিক থেকে আসবে আমি একটু বলে রাখি। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আপনার অঙ্গগত গুণগত কম আসে, অঙ্গগত এবং গুণগত খুবই কম আসে, বেশি আসে হচ্ছে সংকর, দ্বিতীয় অধ্যায় থেকে সংকর বিভাগটা আসে, এবং হচ্ছে আমার পরস্পরাঙ্গিক খুবই কম আসে, তাও এখানে দেখেন এসে গেছে, এবং হচ্ছে উলম্ফন বা উৎক্রান্তি আসে। আমরা তো পড়াইছিলাম না, জীব থেকে যদি আমি সৎ মানুষ, এই জীব থেকে যদি এটাতে আসতাম তাহলে আমাদের একটা মধ্যবর্তী স্তর বাদ পড়ে যেত, আর ওই বাদ পড়ে গেলে আমরা বলি তাকে উলম্ফন বিভাগ অনুপপত্তি, উলম্ফন বিভাগ। এবং দেখছেন যেগুলো বলছে ওগুলাই ক খ থেকে আসবে, অঙ্গগত অনুপপত্তি মানে এক কথা যে কোনো একটা অনুপপত্তির সংজ্ঞা চাইবে, তখন আমরা কিন্তু পারবো আশা করি, ঠিক আছে। পরে কোশ্চেন আসি,
বলছে এখানে হচ্ছে একটা কোশ্চেন, আমি এ যাবৎকাল দেখেছি যারা রবিবারে জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকেই সঞ্চয় এবং কৃপণ। মানে যারা রবিবারে জন্মগ্রহণ করে তারা সঞ্চয় আর কৃপণ, অতএব রবিবারে জন্মগ্রহণকারী সকল মানুষই সঞ্চয় ও কৃপণ। তার মানে উনি কি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিচ্ছে? না, এটা হচ্ছে একটা অবৈধ, আপনি উদ্দীপক দেখেই বুঝতে হবে, কোশ্চেন আর দেখা লাগবে না আপনি যদি উদ্দীপক বোঝেন। অবৈধ সার্বিকীকরণ, এই যে অবৈধ সার্বিকীকরণ হয়েছে, তার মানে এটা একটা অবৈজ্ঞানিক আরোহ। এটা একটা কি? অবৈজ্ঞানিক, ঠিক আছে, অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহতে কি হয়? আমাদের অবৈধ সার্বিকীকরণ করা হয়, যার কারণে এটা কিন্তু আমাদের কি হবে? অবৈজ্ঞানিক আরোহ। তাহলে যদি বলে চিত্রকল্প 1 কোন আরোহকে নির্দেশ করতেছে, অবভিয়াসলি এটা একটা অবৈজ্ঞানিক আরোহ। এখন আমাদের অবৈজ্ঞানিক আরোহের মানে আমাদের সংজ্ঞাগুলো দিতে হবে। এটা হচ্ছে সিদ্ধান্ত কি হয়? সিদ্ধান্ত হয় নিশ্চিত, এখানে কার্যকরণ সম্পর্ক থাকে না, প্রকৃতির, এটা হচ্ছে সিদ্ধান্ত সম্ভাব্য হয়, কার্যকরণ সম্পর্ক থাকে না, প্রকৃতির নিয়মানুবর্তী নীতি থাকে, আরোহমূলক লম্ফ থাকে, সিদ্ধান্ত নিশ্চিত হয়, সিদ্ধান্ত সম্ভাব্য হয়, সিদ্ধান্ত সার্বিক বাক্য হয়, সিদ্ধান্ত সংশ্লেষক বাক্য হয়। আমি কিন্তু 8-9টা বলে ফেলছি অলরেডি। তাহলে আপনি এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবেন, ঠিক আছে? বইতে কিন্তু আমাদের ভালোভাবে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, জাস্ট ওগুলো পড়লেই হবে। চিত্র 1 তো বললাম, এখন চিত্র 2টা দেখি, ফুলকপি হয় ভিটামিন সমৃদ্ধ, বাঁধাকপি হয় ভিটামিন সমৃদ্ধ, টমেটো হয় ভিটামিন সমৃদ্ধ, অতএব সকল সবজি হয় ভিটামিন সমৃদ্ধ। সবজি মানে তো ভিটামিন সমৃদ্ধ, তার মানে এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক আরোহ। তাহলে বৈজ্ঞানিক আরোহ হচ্ছে 2 নাম্বারটা, 1 নাম্বার হচ্ছে আমার কি? অবৈজ্ঞানিক। তাহলে দুইটার মধ্যে পার্থক্য চাইছে, তো মনে রাখবেন পার্থক্য চাওয়া মানে আপনি পার্থক্য কি করবেন? ছকে লিখবেন, ছকে। এবং যেহেতু ঘ দাগ, তাহলে অবশ্যই প্রথমে আপনি উল্লেখ করবেন চিত্র 1 হচ্ছে আমার অবৈজ্ঞানিক, চিত্র 2 হচ্ছে বৈজ্ঞানিক, তারপর নিচে পার্থক্য বিশ্লেষণ করা হলো। তাহলে আপনি 1 নাম্বার প্যারা শেষ। তারপরে আপনি ডিরেক্টলি সংজ্ঞা দিবেন কাকে, সেটা হচ্ছে আপনার অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে 2 নাম্বার প্যারাই, তারপর হচ্ছে বৈজ্ঞানিক কাকে বলে দিবেন। তারপর 3 আর 4 নাম্বার প্যারায় আপনি ডিরেক্টলি ওইটা ছক আঁকাবেন, ছকগুলো লিখবেন, ঠিক আছে? কমপক্ষে 7-8টা পার্থক্য লিখবেন, তাহলে এনাফ, আপনি 4-এ 4 পাবেন। লজিকে কিন্তু ফুল মার্কস ক্যারি করা যায়। আচ্ছা পরেরটা দেখি, বলছে সক্রেটিস হয় বুদ্ধিজীবী, প্লেটো হয় বুদ্ধিজীবী, অ্যারিস্টটল হয় বুদ্ধিজীবী। তাহলে বলেন তো এটা কোন আরোহ আপনি পারবেন? এটা একটা ভাই বৈজ্ঞানিক, এটা একটা বৈজ্ঞানিক আরোহ, কোনো সন্দেহ নাই। 2 নাম্বারটা হচ্ছে যুক্তি 2 হচ্ছে এই যাবৎকাল যত পাখি দেখেছে তারা সবাই উঠতে পারে, অতএব সকল পাখি উঠতে পারে। পেঙ্গুইন উঠতে পারে, ওরা তো পাখি, আর পৃথিবীতে অনেক পাখি আছে যারা উঠতে পারে না, উট পাখি উঠতে পারে, অনেক পাখি আছে উঠতে পারে না, তো এটা হচ্ছে একটা অবৈজ্ঞানিক। তাহলে বেসিক্যালি দেখছি বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক কোশ্চেনটা আসে, এবং আরো আসে হচ্ছে পূর্ণাঙ্গ নিয়ে আসে, পূর্ণাঙ্গ আর থাকে একটা উদ্দীপকে, ঠিক আছে? এটাও থাকে। আরো একটা থাকে হচ্ছে সাদৃশ্যানুমান, এটাও কিন্তু থাকে, যে সাধু অসাধুটাও, ঠিক আছে? তাহলে এইসব কোশ্চেন আমরা পারবো আশা করি। আমি শেষ করে দিই। রতন সাহেব বাসায় ফেরার সময় দেখলেন তার পকেটে রাখা মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে, তিনি ধারণা করেন মোবাইল ফোনটি অফিসের টেবিলে রয়ে গেছে। দেন হচ্ছে মাসুম সাহেব ধারণা প্রচুর পরিমাণ মিষ্টি খাওয়ার জন্য তার ডায়াবেটিস সেরে যাবে। ভাই ডায়াবেটিস খেলে কি মানে মিষ্টি খেলে কি ডায়াবেটিস সেরে যায়? বিষয়টা তো খুবই মানে হাস্যকর, উল্টো হয়ে যাচ্ছে। এটাকে বলা হবে আত্মবিরোধী। আর আত্মবিরোধী মানে হচ্ছে আমাদের কি হবে? আত্মবিরোধী মানে হচ্ছে আমাদের মানে প্রকল্পের, বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন হয়েছে, ঠিক আছে? এই বৈধ প্রকল্পের শর্ত লঙ্ঘন হয়েছে, এটা কি? আত্মবিরোধী হয়ে গেছে, সাংঘর্ষিক হয়ে গেছে। আর 1 নম্বর রতনের প্রকল্প কোন শর্ত ভঙ্গ করছেন, এটা হচ্ছে আমাদের কোন শর্ত ভঙ্গ করছে, তার পকেটে মোবাইল ফোনটি নেই, তিনি ধারণা করলেন মোবাইল ফোনটি অফিসের টেবিলে রয়ে গেছে। লঙ্ঘন করেছে কি? এখানে আসলে কোনো শর্তই লঙ্ঘন করে নাই, ঠিক আছে? শর্ত লঙ্ঘন করলে হচ্ছে একটা উল্টাপাল্টা হতো, অপ্রাসঙ্গিক, অযৌক্তিক হতো। এখন দেখেন ডায়রিয়া, দূষিত পানির পান, বৃষ্টিতে ভেজা, রোদে দৌড়ানো, তারপরে দূষিত পানি পান, ঠান্ডা লাগানো, অরুচি। তার মানে এটা হচ্ছে এইসব কারণে কিন্তু কি হয়? ডায়রিয়া রোগ হয়। তার মানে মনে রাখবেন এটা একটা বহু কারণবাদ। মনে রাখবেন আমাদের এটা বহু কারণবাদের চাইতে আমাদের তো কার্যকারণ নিয়ম চলে আসতেছে, উল্টা উল্টা। এটা তো আমাদের আসলে এই অধ্যায় না, আমি বহু কারণবাদ কেন বলতেছি আগে থেকে খেয়াল করবেন। দেখেন উদ্দীপকের দৃষ্টান্তে কোন বিষয়ের অন্তর্ভুক্ত? এটা আসলে আমাদের বিশ্লেষণ অন্তর্ভুক্ত, ঠিক আছে? বিশ্লেষণ, ওই যে এক কথায় বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ থেকে আসছে। তাহলে মনে রাখবেন বৈজ্ঞানিক ব্যাখ্যার কোশ্চেনে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ থেকে কোশ্চেন আসবে। এরপর দেখেন খিচুড়ি, ডাল চাল মশলা একসাথে করলে কিন্তু খিচুড়ি হয়ে যায়। বলছে বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি? এটা একটা কিন্তু আমরা কি করতেছি, অন্তর্ভুক্তি করতেছি, শৃঙ্খল যোজন করতেছি, এটা কিন্তু আমরা কি করতে পারি? বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে? বিশ্লেষণ দিকে আসছে। এক কথা আপনি মনে রাখবেন বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপগুলো খেয়াল করবেন। সুবর্ষণী সমৃদ্ধির কারণ, তাহলে বলছি মানে বেশি বেশি বৃষ্টি হলে কি হয়? সমৃদ্ধি হয়, ঠিক আছে? এখন দেখছেন উদ্দীপকের বৈজ্ঞানিক ব্যাখ্যা কোন রূপটি? এটা একটা কিন্তু কি করণ, এটা একটা আমার বিশ্লেষণ, কারণ বিশ্লেষণ করে পাইছি বেশি বৃষ্টি হলেই আমাদের ফসলের সমৃদ্ধ আসে।
তারপরে আমাদের আর কয়েকটা কোশ্চেন আছে 1-2 মিনিটে। দেখেন আমরা এখানে একটা আমাদের হট চিহ্ন দিছে, এখানে ক এখানে খ, তার মানে এটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। তারপর যে দেখি আমরা এখানে ক নাম্বারটা এখানে বলছে শৃঙ্খল যোজন, তার মানে এখানে একটা আমাদের হবে কি, এখানে হবে হচ্ছে আমাদের বিশ্লেষণ, ঠিক আছে, বিশ্লেষণ। কারণ আমরা জানি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটা, একটা হচ্ছে বিশ্লেষণ, আর একটা হচ্ছে শৃঙ্খল যোজন, আর একটা হচ্ছে অন্তর্ভুক্তি। এটা হচ্ছে অন্তর্ভুক্তি, ঠিক আছে, অন্তর্ভুক্তি। তাহলে আমাদের পরীক্ষা চাইছে এখানে এই যে হট চিহ্নের স্থানে কোন বিষয়টি বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা বলছে, মানে একটা জিনিস বৈজ্ঞানিক কখন হয়। দেন আমাদের বলছে ক ও খ বিশ্লেষণ অন্তর্ভুক্তির আলোচনা করব, ঠিক আছে। এখন রাশেদের মা বললো তুমি পড়ার টেবিলে প্রথম তাকে বই টই পাঠ্য বইতে রাখো। আচ্ছা, এটা একটা কৃত্রিম ব্যাখ্যা, এটা একটা কৃত্রিম শ্রেণীকরণ, এটা হচ্ছে কৃত্রিম, ঠিক আছে, এটা একটা কৃত্রিম শ্রেণীকরণ যদি আমরা নিজেরা করি, আমরা কিন্তু বলছি। আর এটা হচ্ছে প্রাকৃতিক। এরকম কোশ্চেন পরীক্ষা আসবে, একটু ভালো করে দেখবেন, যে কোশ্চেনগুলো দেখাচ্ছি এইরকম কোশ্চেনই পরীক্ষা আসবে, যেহেতু যে টপিকগুলো এই টপিকের বাইরে আসবে না, সুতরাং আপনি ভালো করে দেখবেন, ঠিক আছে। লাস্ট লুডো খেলছিল জয়ের সময়, পরবর্তী চালে রাহাতের 4, সে 4 পেল। মিমি একদিন বাসে করে যাচ্ছিল, তার মানে এটা কিন্তু সম্ভাবনার টপিক থেকে আসছে এবং কোশ্চেন গাণিতিকভাবে নির্ণয় করো, এটা কিন্তু গাণিতিকভাবে নির্ণয় করছে যে রাহাতে 4 ওঠার সম্ভাবনা। দেখেন আমরা যদি 6টার গুটি আসছে কয়টা, 6টি, এবং তার তাহলে মোট ঘটনা 6, অনুকূল ঘটনা কত 1, তাহলে 1/6 অ্যান্সার। কারণ তার 4 উঠবে একবারে, মানে 6 বার মারলে একবার উঠবে, কারণ 4 আছে একবারই। এবং দেখেন এটা হচ্ছে একটা সম্ভাবনা, এটা হচ্ছে একটা আকস্মিকতা। এটা হচ্ছে আমাদের জাস্ট অষ্টম অধ্যায়ের যে বিষয়টা ছিল। এখন আমরা আপনাদের শর্ট করে একটু বলি, আপনি প্রথম মানে এখন দেখেন আপনি যদি প্রথম অধ্যায়, আচ্ছা এখানে বলি, খেয়াল করেন আমরা একটু আসি এখানে। আমরা যদি বলি আমি এখানে যে প্রথম অধ্যায়, আপনি যদি বলেন যে প্রথম অধ্যায়টা আপনি প্রথম অধ্যায়গুলো করবেন, প্রথম অধ্যায় আমি একটু আবার আসি এখানে। আপনি যদি মনে করেন প্রথম অধ্যায়ের এমসি গুলো করেন, প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, তো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনার হচ্ছে এই চক্রক, ঠিক আছে, এই চক্রটা ভালো করে পড়বেন, দেন রূপকটা ভালো করে পড়বেন, চক্রক এবং রূপক এটা পড়লে এনাফ। দেন আপনি পড়তে পারেন এই যৌক্তিক সংজ্ঞা এবং গণনার পার্থক্য, এটা পড়তে পারেন। 2 নম্বর অধ্যায়ে আপনি বিভাগে পড়বেন হচ্ছে আপনি সংকরটা ভালো করে পড়বেন, ঠিক আছে, অতিব্যাপক অব্যাপকটা ভালো করে দেখে নেবেন, এগুলো থেকে আসে। এবং দ্বিগঠিক বিভাগ, সংজ্ঞা এবং দ্বিগঠিক বিভাগের পার্থক্য, মানে বিভাগ এবং দ্বিগঠিক বিভাগের পার্থক্য আর কি, যৌক্তি বিভাগের থেকে। আর 3 নম্বর অধ্যায় তো বললাম বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক পূর্ণাঙ্গ, এগুলো খেয়াল করবেন। প্রকল্পের বৈধ প্রকল্পের শর্তগুলো পড়লে হয়ে যাবে। আর আমরা কার্যকরণ নিয়ম থেকে আপনাদের দেখানো হয় না, কারণ এটা থেকে আপনি চাইলে স্কিপ করতে পারেন। প্লাস হচ্ছে এখানে আপনি পড়বেন হচ্ছে আপনার ব্যতিরিকে ভৌতিক, অন্যই পহতিক, যৌথ অন্যই ব্যতিরিকে, এগুলো একটু পড়তে পারেন। আমি একটু টোটালি স্কিপ করা হয়েছে এই জিনিসগুলো। দেন হচ্ছে আপনি 6 অধ্যায়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যার পার্থক্যটা দেখবেন। আর 7ম অধ্যায় শ্রেণীকরণের ক্ষেত্রে কৃত্রিম শ্রেণীকরণ আর প্রাকৃতিক শ্রেণীকরণের পার্থক্যটা দেখবেন। দেন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আপনি অষ্টম অধ্যায় কি করবেন, অষ্টম অধ্যায় হচ্ছে আপনি অষ্টম অধ্যায়ের সম্ভাবনার যে 4টা নিয়ম আছে বলছি, সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্য তো পড়বেনই, এবং এর সাথে সম্ভাবনার 2, 3 ও 4 নাম্বার নিয়মটা ভালো করে দেখবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের ক্লাসটা খুবই উপকারে আসবে, এবং পরীক্ষার আগে ভালো করে দেখে নিন, ভালোভাবে প্রথম থেকে এ টু জেড একটু ভালোভাবে দেখেন, কোনো কিছু শর্ট মানে বাদ না দিয়ে। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোভাবে পরীক্ষা শেষ করেন, দেন অ্যাডমিশন দিয়ে অনেক ভালোভাবে ভার্সিটি লাইফও শুরু হোক আপনাদের। এই বলে আজকে এই প্রত্যাশাটিকে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।